নমস্কার বন্ধুরা, সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকের গল্প যার লেখা নিয়ে, তিনি হলেন জিম করবেট। পুরো নাম এডওয়ার্ড জেমস করবেট, যার জন্ম 1875 এবং তিরোধান 1955। জিম করবেটের জন্ম ভারতের কুমায়ুন অঞ্চলের নৈনিতাল শহরে, যদিও তিনি ছিলেন একজন ইংরেজ শিকারী। তিনি নামকরা শিকারী ছাড়াও একজন বিখ্যাত পরিবেশবাদীও ছিলেন। তার নামানুসারে ভারতের জিম করবেট ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়। শিকার ও জঙ্গলের বিবরণ নিয়ে তিনি অনেক বই লিখেছিলেন, যার একটি হলো ম্যান ইটার্স অফ কুমায়ুন। আজকের আমাদের যে গল্প, এই বইয়েরই চম্পাবতের মানুষ খেকো এই কাহিনী নিয়ে। বলা বাহুল্য, এটি একটি অনুদিত গল্প বলছি, তবে প্রত্যেকটি ঘটনাই একেবারে বাস্তব সত্য। চলুন শোনা যাক চম্পাবতের মানুষ খেকো। কুমায়ুনের মানুষ খেকো। সরকারি ঘোষণায় নাম ছিল চম্পাবতের মানুষ খেকো বাঘ। আমি প্রথমবার মানালিতে শিকারে গিয়ে সঙ্গী এডি নোলেসের কাছে এই বাঘটার কথা জানতে পারি। এডি হলেন সেই বিরল ভাগ্যবান মানুষদের মধ্যে একজন, যারা জীবনের শ্রেষ্ঠতম সমস্ত কিছুর অধিকারী। তাই নতুন করে দেবার মতো তার পরিচয় কিছু নেই। রাইফেলে তার নিশানা অব্যর্থ। এডির নাম এই প্রদেশের লোক অনেক দিন মনে রাখবে সুদক্ষ স্পোর্টসম্যান হিসাবে। তার এক ভাই বন্দুক ছোড়াইছিলেন ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ, এবং অপর এক ভাই ভারতীয় সেনাবাহিনীতে সেরা টেনিস খেলোয়াড়। তার শ্যালক হলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শিকারী। এডি জানালেন সরকার তাঁকেই চম্পাবতের নরখাদকটিকে মারার জন্য পাঠাচ্ছেন। বাঘটা যে আর বেশি দিন মানুষ শিকার করতে পারবে না, এ কথা নিশ্চিতভাবে ধরে নিলাম। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বাঘটা মারা যায়নি। 4 বছর বাদে আমি নৈনিতালে গিয়ে শুনলাম যে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাঘটার নরহত্যা বন্ধ করা সম্ভব হচ্ছে না, বিভিন্ন রকম চেষ্টা করেও। শ্রেষ্ঠ শিকারীদের নিয়োগ করা হয়েছে, পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, এমনকি কোনো কাজ হয়নি। আলমোড়ার বারাক থেকে গোর্খা দল পাঠিয়েও বাঘটার আক্রমণে একের পর এক মানুষ প্রাণ হারিয়ে চলেছে। পরে প্রমাণিত হয় নরখাদকটি একটা বাঘিনী। সে এসেছিল নেপাল থেকে। নেপালেই বাঘিনীটার নরখাদক জীবনের শুরু হয় এবং 200 জন লোককে সেখানে হত্যা করে। পরে সে কুমায়ুনে প্রবেশ করে একদল সশস্ত্র নেপালির তাড়া খেয়ে। নরখাদক রূপে ততদিনে সে প্রতিষ্ঠিত হয়েছে। কুমায়ুনে তার দৌরাত্ম্য চলে টানা 4 বছর ধরে। 234 জন লোককে সে হত্যা করেছে এই সময়কালে। এই বাঘিনী সর্বমোট 434 জন মানুষের প্রাণনাশের কারণ হয়েছে। আমি এই পরিস্থিতিতে নৈনিতালে গিয়ে পৌঁছাই। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা করেন বার্থুড। তিনি সেই সময় নৈনিতালের ডেপুটি কমিশনার। তার মতো মানুষ খুব কমই দেখেছি। তিনি চরিত্র মাধুর্যে সকলেরই শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। শোচনীয় মৃত্যুর পর তিনি বর্তমানে হলদোয়ানির এক অখ্যাত কবরে শায়িত রয়েছেন। এটা আশ্চর্যের কিছু নয় যে তাঁর জেলায় বাঘিনীটার দৌরাত্ম্যের জন্য বার্থুড যথেষ্টই
উদ্বিগ্ন থাকতেন। আমার কাছ থেকে বাঘিনীর হত্যার প্রতিশ্রুতি আদায় করে তবে তিনি সেদিন উঠেছিলেন। পরবর্তী মানুষ মারার খবর পাওয়া মাত্রই চম্পাবতে রওনা হব আমি, তাকে কথা দিয়েছিলাম। তার কাছে আমি দুটো শর্ত অবশ্য রেখেছিলাম। প্রথম শর্তটি ছিল বাঘিনীকে হত্যা করার জন্য সরকার যে পুরস্কার ঘোষণা করেছেন সেটি বাতিল করতে হবে। অপর শর্তটি হলো সরকার থেকে যে সমস্ত শিকারী নিয়োজিত হয়েছে এবং আলমোড়া থেকে যে সেনাদলকে সেই কাজের জন্য এখানে নিয়ে আসা হয়েছে তাদের প্রত্যাহার করতে হবে। এই দুটো শর্তের কারণ মোটেই দুর্বোধ্য নয়। যে কোনো প্রকৃত শিকারী আমার মতো ঘৃণাবোধ করবে পুরস্কার লোভী শিকারীদের সঙ্গে শ্রেণীভুক্ত হতে। বলা বাহুল্য, আমার এই শর্তগুলো মেনে নিতে কোনো আপত্তি ওঠেনি। সাক্ষাৎকারের 1 সপ্তাহ বাদে বার্থোট ভোরবেলা এলেন। তিনি জানালেন যে দাবিধুরা এবং ধুনাঘাটের মধ্যবর্তী পালিগ্রামে একটি মহিলাকে এই মানুষ খেকোটি মেরেছে। যে কোনো মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে যাত্রা করতে হবে এই অনুমান করে আমি আগে থেকেই জোগাড়যন্ত্র করে রেখেছিলাম। 6 জন লোককে নিযুক্ত করে রেখেছিলাম তাঁবুর জিনিসপত্র বয়ে নিয়ে যাবার জন্য। খবর পাওয়ার পর ব্রেকফাস্ট শেষ করে সাজ সরঞ্জাম নিয়ে আমরা রওনা হয়ে পড়ি। হাঁটা পথে 17 মাইল পাড়ি দিয়ে ধারিতে পৌঁছাই। সেখান থেকে পরের দিন সকালে মোরনৌলা পৌঁছলাম। সেখানেই ব্রেকফাস্ট ছাড়লাম। রাতটা দাবিধুরায় কাটল। সেখান থেকে পালিতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আমি পৌঁছলাম মহিলাটি নিহত হবার 5 দিন পরে। ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে গ্রামের পুরুষ, মহিলা ও শিশু মিলিয়ে 50 জন মানুষের দিন কাটছে। দিনের আলো থাকতেই গ্রামের ভয়ার্ত মানুষজন ঘরের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নিয়েছে। আমার সঙ্গের লোকেরা উঠোনে আগুন জ্বেলে চায়ের ব্যবস্থা করল। 1 পেয়ালা চা বানিয়ে বসার সময় 1-2 করে দরজা অতি সাবধানে খুলে 2-1 জন করে লোক অতি ভয়ে ভয়ে বেরিয়ে গেল। কেউ ঘরের চৌকাঠ ভয়ে ডিঙোচ্ছে না। গত 5 দিন ধরে নাকি এই অবস্থা চলছে। উঠোনের অবস্থা অত্যন্ত অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, নোংরা ও আবর্জনা ঘরের ভেতর থেকে ছুঁড়ে ফেলার জন্য। যদি বাঘটাকে না মারা যায় অথবা না তাড়ানো যায়, সবাইকে উপোস করতে হবে। খাবারে টান ধরতে শুরু করে দিয়েছে। বাঘটা আশেপাশে ঘোরাফেরা করার জন্য টানা 5 দিন ধরে মানুষগুলো বিভীষিকায় ভুগছে। বাড়িগুলো থেকে 100 গজের মধ্যে রাস্তাটা, সেখানে দিন রাত ধরে ডাকতে শোনা যাচ্ছে বাঘটাকে। আর তাকে দেখা গেছে সেদিনই গ্রামের নিচে ধান জমির ধারে। মোড়ল আগ্রহের সঙ্গে একটা ঘরের ব্যবস্থা করে দিলেন এবং আমাদের পেয়ে খুবই আশ্বস্ত হলেন। ঘরের কোনো জানলা নেই, শুধু একটা দরজা, আর দরজাটা খুললেই নোংরা ভর্তি উঠোন সামনে। এই রকম একটা ঘরে 8 জনের থাকা অসম্ভব দেখলাম এবং স্থির করলাম আমি ঘরের বাইরে খোলা জায়গায় রাত কাটাবো। সামান্য কিছু খাবার তৈরি করে ডিনারটা শেষ করলাম। আমার লোকেরা ঘরটার ভেতরে নিরাপদে থাকার ব্যবস্থা করে নিল। আমি আশ্রয় নিলাম রাস্তার ধারে খোলা জায়গায় একটা গাছের তলায়। গ্রামবাসীরা প্রচণ্ড আপত্তি জানিয়েছিল আমার খোলা জায়গায় রাত কাটানোর ব্যাপারে। তারা এই আপত্তি জানায়। তারা বলেছিল বাঘটা এই পথেই যাতায়াত করে। তবে আমি ভরসা পেলাম রাতে আকাশে চাঁদ ছিল বলে। বাঘটা আমার চোখে পড়লে তাকে গুলি করে ঘায়েল করার একটা সুযোগ তো পাবো। ছেলেবেলা থেকে আমার জঙ্গলে জঙ্গলে ঘোরার অভ্যাস। জঙ্গলে অনেকবারই আমাকে রাত কাটাতে হয়েছে শিকারের খোঁজে, কিন্তু এই আমার প্রথম কোনো মানুষ খেকো বাঘের আশায় রাত কাটানো। দিনের আলোর মতোই পরিষ্কার দেখা যাচ্ছে আকাশ পূর্ণ চাঁদের জন্য, কিন্তু আমার বাকি 3 দিকে ঘন গাছের ডালপালার গভীর ছায়া।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমাকে যেন চেপে ধরতে লাগলো অস্বস্তি আর আশঙ্কা। পাতা নড়ার শব্দ, বাতাসে বাতাসে আন্দোলিত ডালপালার ছায়া আর নিস্তব্ধতায় মনে হতে লাগলো যেন 1 ডজন বাঘ আমার দিকে এগিয়ে আসছে। জেগে রইলাম সারা রাত। ভয়ে আর উৎকণ্ঠায় 2 চোখের পাতা এক করতে পারলাম না। মারাত্মক চাপ সহ্য করতে হলো স্নায়ুর ওপর। এ বিষয়ে অনুশোচনার অবধি রইল না যে ঝোঁকের মাথায় মানুষ খেকোর মুখে নিজেকে সঁপে দেওয়া মূর্খামি হয়েছে। সাহসও হচ্ছিল না গ্রামে ফিরে যাবার। তাহলে আমার ভয়ের কথা সকলের সামনে প্রকাশ হয়ে পড়বে। আমি স্বেচ্ছায় বাইরে রাত কাটাবার ঝুঁকি নিয়েছিলাম, সকলের আপত্তি অগ্রাহ্য করে। ভয়ে আর ঠান্ডায় আমার গোটা রাতটাই কেটে গেল। যখন ভোরের আলো দেখা গেল তুষার ছাওয়া পাহাড়গুলোর মাথায়, সেই সময় রাইফেলটাকে কোলের উপর আড়াআড়ি অবস্থায় রেখে উঁচু করা হাঁটুর উপর মাথাটা কাত করলাম। সে অবস্থায় কখন যে গভীর ঘুমে ডুবে গেলাম নিজেও আমি বুঝতে পারলাম না। 1 ঘন্টা পরে এসে আমার লোকেরা ঘুম ভাঙায়। কোনো সাড়া শব্দ বাঘের পেলাম না, তাই রাতটা বৃথাই কাটল। গ্রামের লোকেরা খুবই অবাক হয়ে গেল আমাকে বেঁচে ফিরে আসতে দেখে, কিন্তু তাদের ভয়ে তবু দূর হলো না। যেখানে যেখানে বাঘটার কবলে গ্রামের মানুষ পড়েছে সেই জায়গাগুলো দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও কেউ সেখানে যেতে ভরসা পেল না। আমার জন্য তারা আর কিছু করতে রাজি হলো না, উঠোনের কোণে দাঁড়িয়ে আঙুল দিয়ে নির্দেশ করে দেখানো ছাড়া। তবে শেষ পর্যন্ত শেষ হত্যার জায়গাটার সঠিক হদিশ বার করা সম্ভব হলো। মানুষ খেকো মেয়েটাকে মেরেছিল গ্রামের পশ্চিম দিকে পাহাড়ের খাড়া ঢালের ওপাশে। ওদিকে গিয়েছিল জনাকরি রমণী ও বালিকা ওক পাতা সংগ্রহ করতে। আমি ঘটনার বিবরণ জানতে পারলাম তাদের কাছ থেকেই। দলটা দুপুরের আগেই ওক পাতা সংগ্রহ করতে গেছিল গরুর খাদ্যের জন্য। তারা গাছে চড়ে পাতা কাটতে শুরু করে গরুর ওই খাবারের জন্য। নিহত রমণীটি গিরিখাদের কিনারে একটা গাছে চড়েছিল 2 জন সঙ্গী নিয়ে। খাদটার গভীরতা প্রায় 4 ফুট এবং চওড়া 10 থেকে 12 ফুট। আমি পরে অনুসন্ধানে বেরিয়ে দেখেছিলাম। মেয়েটি প্রয়োজন মতো পাতা কাটা হয়ে গেলে গাছ থেকে নামতে শুরু করে। কেউই বুঝতে পারেনি যে বাঘটা কখন নিঃশব্দে গাছটার কাছে এসে তাক করেছিল। বাঘটা মেয়েটার পা কামড়ে ধরে পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে। সেই টান মেয়েটি সামলাতে পারে না। যে ডালটা ধরে মেয়েটা নামছিল সেই ডালটা থেকে তার মুঠি খুলে যায় এবং বাঘের সামনে এসে সে হুমড়ি খেয়ে পড়ে। গিরিখাতের ভেতর টেনে নিয়ে যায় বাঘটা। তারপরে মেয়েটার পা ছেড়ে দেয়। মাটি থেকে উঠবার চেষ্টা করতেই বাঘটা তার গলা কামড়ে ধরে। মেয়েটাকে গলা কামড়ে ধরে বয়ে নিয়ে গিরিখাত থেকে লাফিয়ে উঠে অদৃশ্য হয়ে যায় ঝোপের ভেতরে। নিহত মেয়েটার সঙ্গে 2 জন গাছের ওপর থেকে এবং দলের অন্যান্যরা মাত্র কয়েক ফুট দূর থেকে পুরো ঘটনাটা দেখতে পায়, কিন্তু তারা কোনো শব্দ করতে ভুলে গিয়েছিল। ভীত সন্ত্রস্ত মহিলা ও বালিকারা সম্বিত ফিরে পেয়ে দৌড়ে চিৎকার করতে করতে গ্রামে ফিরে আসে, যখন শিকার নিয়ে বাঘটা ঝোপের ভিতরে অদৃশ্য হয়ে গিয়েছিল। পুরুষেরা সবে বাড়িতে আসতে শুরু করেছে দুপুরের খাবারের সময় হয়েছে বলে। সবাই একসঙ্গে বাঘে নিয়ে যাওয়া মেয়েটাকে খুঁজতে বেরিয়ে পড়ল দুর্ঘটনার খবর পেয়ে। সেই ওক গাছের নিচে এসে পৌঁছল উদ্ধারকারী দলটা। সামনে পুরুষরা এবং পেছনে মহিলারা, কেউ কেউ হাতে ক্যানেস্তারা অথবা রান্নার ধাতব বাসন হাতে নিয়ে। সেই সমস্ত বাজিয়ে গোটা দলটা শব্দ করতে করতে পৌঁছল। তারা গাছের কাছে এলো খুব দাপটের সঙ্গে, কিন্তু তারা আর কর্তব্য স্থির করতে পারল না। যেখানে বাঘটা মেয়েটার ঘাড় কামড়ে ধরেছিল সেই খাদটার কাছে এসে স্থির হয়ে রইল।
30 গজ দূরে একটা ঝোপের ভেতর থেকে বাঘটার ভয়ঙ্কর গর্জন শোনা যায়। যখন তারা নিজেদের মধ্যে জল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সেই ভয়ঙ্কর গর্জন শুনে কারোরই আর সাহস অবশিষ্ট রইল না। পরিমরি করে গ্রামের দিকে ছুটল সমস্ত পুরুষ ও মহিলারা। ভয় পেয়ে কে আগে ছুটে দলটাকে ছত্রভঙ্গ করে দিয়েছে। যখন তাদের উত্তেজনা একটু কমলো, তখন তাদের পরস্পরের মধ্যে দোষারোপের পালা শুরু হলো। এই তাকে দেখাচ্ছে, সে আরেকজনকে দেখাচ্ছে। কেউ একটা ছোটার দায় ঘাড়ে নিতে রাজি হচ্ছে না। খাত পর্যন্ত পরপর 3 বার এগিয়ে যায় সাহসী মানুষের এই দলটা, কিন্তু এক পাও তারা অগ্রসর হতে পারে না ঝোপটার দিকে। বিরক্ত হয়ে বাঘটা ভয়ঙ্কর গর্জন করতে করতে ঝোপটা থেকে বেরিয়ে আসে, যখন দলের একটি লোক বন্দুকের শব্দ করল। আমি পরে জিজ্ঞাসা করেছিলাম সেই বন্দুকধারীকে, সে কেন ফাঁকা আওয়াজ করতে গেল, ঝোপের দিকে গুলি না চালিয়ে। লোকটি আমার প্রশ্নের জবাবে বলল যে আগে থেকেই বাঘটা বিরক্ত হয়েছিল। এর ওপর তাকে যদি আবার আঘাত করত, তাহলে বাঘটা ধেয়ে এসে তার ঘাড়েই আগে পড়ত। যদি বাঘের পায়ের চিহ্ন কোথাও চোখে পড়ে, তাই সেদিন সকালে কারোর ওপর ভরসা না করেই গোটা গ্রামটা নিজেই পর্যবেক্ষণ করলাম। কিন্তু ফিরতে হলো হতাশ হয়েই। জঙ্গলের গিরিখাতের কাছে গিয়ে প্রমাণ পেলাম যে আশা নিয়ে ঘুরলেও মনের মধ্যে কি পরিমাণে আতঙ্ক ছিল। এক ঝাঁক কালিজা পাখি আচমকা চিৎকার করতে করতে সেই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো ঠিক সেই সময় যখন একটা ঝোপের পাশ কাটিয়ে যাচ্ছি। হঠাৎ সেই শব্দে চমকে উঠে আমার হৃদস্পন্দন আর একটু হলে চিরদিনের জন্য বন্ধ হয়ে যেত। যাতে আমি খাওয়া দাওয়া করতে পারি, তাই আমার লোকেরা উঠোনের এক প্রান্তে একটা আখরোট গাছের তলা পরিষ্কার করে রেখেছিল। সেদিন প্রাতরাশ খেলাম সেখানে বসেই। সেই সময় মোড়ল আমাকে অনুরোধ জানালো তারা ক্ষেতের গমটা কেটে আনতে পারে যদি আমি পাহারায় মোতায়েন থাকি। সে আরো বলল কেউ আর ঘর থেকে বেরোতে চাইছে না, গ্রামের লোকেরা এতটাই ভয় পেয়েছে। গ্রামের লোকজন 8 ঘন্টার মধ্যেই কাজে লেগে গেল আমার সম্মতি পেয়ে। আমার লোকেরাও তাদের সাহায্যে হাত লাগালো। আমি তাদের পাহারা দিতে লাগলাম একপাশে রাইফেল নিয়ে। 5টা বড় মাঠের ফসল খুব দ্রুত কাটা হয়ে গেল সন্ধ্যার মুখে মুখেই। বাকি রইল কেবল 2টো ছোট জমি। সেই জমি দুটো বাড়িগুলোর সংলগ্ন। রাতে থাকার জন্য আমাকে আলাদা একটা ঘর দেওয়া হলো। ঘরের দরজা খোলা রেখে শোয়ার অসুবিধা অনেকটাই দূর হয়েছিল গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার দিকে সকলের নজর পড়ার ফলে। গত রাতে একদম ঘুমোতে পারিনি, তাই ঘরে হাওয়া ঢোকার ব্যবস্থাটা আগে থেকেই করতে হলো, যাতে অন্তত ঘুমের অভাবটা পুষিয়ে নিতে পারি। দরজার মুখে কাঁটা ঝোপ ভালোভাবে টেনে দিয়ে নিশ্চিন্ত হলাম। গ্রামটায় ধীরে ধীরে হৃদস্পন্দন ফিরে আসতে শুরু করেছে আমি আসার পর থেকে। গ্রামের লোকজন চলাচল করছিল সাহস নিয়ে, তবে তারা যে পুরোপুরি আমার ওপর নির্ভর করতে পারছিল না তা আমি উপলব্ধি করতে পারছিলাম। গ্রামটা ঘুরে দেখার সময় একটা জঙ্গলের ওপর আমার দৃষ্টি পড়েছিল। মনে হয়েছিল সেটা ঘুরে দেখার দরকার, কিন্তু গ্রামের লোকেদের মনের অবস্থা বুঝতে পেরে কাউকে জঙ্গলটা ঘুরিয়ে দেখাবার অনুরোধটুকু করতে পারলাম না। অথচ তারা ইচ্ছা করলেই কোথায় বাঘের থাবার ছাপ থাকার সম্ভাবনা রয়েছে তা আমাকে দেখাতে পারত, কারণ গ্রামের প্রত্যেকটা ফুট তাদের চেনা। গ্রামের চারপাশের মাইলের পর মাইল জমির খুঁটিনাটি তারা জানে। কিন্তু আমাকে নিয়ে বেরোনোর মতো সাহস তাদের ছিল না। মানুষ খেকো সম্পর্কে
খুব সামান্যই ধারণা আমার ছিল, কিন্তু বাঘটার মোকাবিলা করতে হলে আমার আরও কিছু পরিচয় জানার দরকার হয়ে পড়েছিল। একমাত্র থাবার ছাপ পরীক্ষা করেই এই তথ্যগুলো জানা সম্ভব ছিল। জানা যেত বাঘটা তরুণ না বয়স্ক, পুরুষ না মেয়ে। বাঘটাকে মারার কোনো চেষ্টা করার আগে থাবার ছাপ আবিষ্কার করা খুবই জরুরি হয়ে পড়েছিল। আমার লোকেদের মাংসের দরকার, সেটা পরের দিন সকালে আমি গ্রামের লোকদের জানালাম। আমাকে যেন তারা একটা জায়গা দেখিয়ে দেয় যার ধারে কাছে কোথাও পাহাড়ি ছাগল অর্থাৎ ঘুরাল দেখতে পাওয়া যায়। পূর্ব থেকে পশ্চিমে লম্বালম্বি শৈলশিরার উপরে গ্রামটার অবস্থান। গ্রামের যে রাস্তাটায় আমি রাত কাটিয়েছিলাম ঠিক তার নিচেই পাহাড়টা সোজা উত্তরে ঘাসে ঢাকা ঢালুতে নেমে গেছে। পাহাড়ের ঢালুতে অনেক ঘুরাল পাওয়া যায়, তা আমাকে গ্রামের লোকেরা জানালো। দেখলাম আমাকে সেখানে নিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করলো আজ কয়েকজন লোক, এবং সেটা নিজে থেকেই। আমি খুবই খুশি হলাম লোকগুলোর মধ্যে ধীরে ধীরে হারিয়ে যাওয়া সাহস ফিরে আসায়, কিন্তু সেই ভাবটা সতর্কভাবেই চেপে রাখলাম। আমি ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে 3 জন ব্যক্তিকে বেছে নিয়ে রওনা দিলাম। মোড়লকে যাওয়ার সময় আশ্বস্ত করে বলে গেলাম যে মারার মতো যদি যথেষ্ট ঘুরাল পাওয়া যায় তাহলে গ্রামের লোকেদের জন্যও কিছু নিয়ে আসব। আমরা রাস্তাটা পার হলাম অত্যন্ত সতর্কতার সঙ্গে। তারপর 8 মাইলে নিচে নেমে গেলাম একটা খাড়া শৈলশিরা ধরে, কিন্তু কিছুই নজরে পড়ল না। এখানে এক জায়গায় এসে খাদগুলো মিশেছে। ডান দিকে ঘাসে ঢাকা শিলাময় পাহাড়, এই সংযোগস্থলের ডান দিকে একটা মাত্র পাইন গাছ সেখানে। এই পাইন গাছের তলা থেকে ভালোভাবে দেখা যায় ডাইনে এবং বাঁয়ে। আমি আরাম করে বসে পড়লাম পাইন গাছটায় হেলান দিয়ে। তন্ন তন্ন করে খুঁজছি প্রতি ঘাসের ফাঁকে ফাঁকে। হঠাৎ শব্দ পেয়ে একটা নড়াচড়া চোখে পড়ল পাহাড়ের উত্তর দিকে। শব্দটা দ্বিতীয়বার হতে নড়াচড়াটা তীক্ষ্ণভাবে লক্ষ্য করে বুঝলাম এখানে ঘুরাল কান নাড়ছে। ঘাসের মধ্যে জন্তুটা দাঁড়িয়ে আছে, মাথার কিছুটা অংশ দেখা যাচ্ছে। তখন ঘুরালটার অবস্থানের মোটামুটি একটা ধারণা করলাম এবং সেটা তাদের বললাম। আমি গুলি চালাবো এক্ষুনি, তারা যেন এই জায়গাটার ওপর লক্ষ্য রাখার চেষ্টা করে। আমার হাতে একটা পুরনো মার্টিনি রাইফেল ছিল। পেছন থেকে প্রচণ্ড ধাক্কা সহ্য করতে হয় অস্ত্রটা ব্যবহারের সময়, কিন্তু আমার ক্ষমতা ছিল রাইফেলটার যে কোনো দূরত্বে লক্ষ্য ভেদে। তাই ধাক্কা আমার মনে থাকতো না গুলি ছোড়ার পর। সুবিধা মতো জায়গায় রাইফেলটাকে রেখে শুয়ে পড়ে পাইন গাছের শেকড়ে নিশানা ঠিক করে নিলাম। মোটামুটি 200 গজের মধ্যেই ঘুরালটা রয়েছে। গুলি ছুঁড়লাম, এক চুলো না নড়ে। একরাশ ধোঁয়া দৃষ্টি আচ্ছন্ন করে ফেলল গুলি ছোড়ার শব্দের সঙ্গে সঙ্গে। গুলিটা হয়তো কোনো পাথরে কিংবা শুকনো পাতার স্তূপে গিয়ে লেগেছে, আমার সঙ্গের লোকেরা তাই বলল। দ্বিতীয়বার রাইফেলে গুলি ভরার সময় চোখে পড়ল যেখানে গুলি ছুঁড়েছি তার কিছুটা নিচেই ঘাস নড়ছে। ঘুরালটাকে একটু পরেই গড়িয়ে ঢালু জমি বেয়ে নামতে দেখা গেল। খানিকটা নেমে আসার পর আর তাকে দেখা গেল না, ঢাকা পড়ে গেল ঘাসের জমিতে। ঘাসের ভেতর থেকে ছিটকে বেরিয়ে এলো একজোড়া ঘুরাল, হাঁচির মতো ফ্যাচ করে শব্দ। এখানে ঘোড়ালগুলো বিশ্রাম করছিল হয়তো। আচমকা আহত ঘুরালটা গড়িয়ে গিয়ে সেখানে পড়াতে চমকে উঠে সেগুলো বেরিয়ে এসেছে। ঘুরাল দুটো পাহাড়ের ওপর দিয়ে লাফিয়ে উঠতে লাগলো। আমি রাইফেল নিশানা করলাম দুটো ঘুরালের মধ্যে যেটা বড় সেটার দিকে। গতি কিছুটা কম হতেই ওটার পিঠের ওপরে গুলি চালিয়ে দিলাম। কোনাকুনিভাবে ওপরের দিকে ছুটে চলল দ্বিতীয় ঘুরালটা। সঙ্গে সঙ্গে এটার কাঁধেও গুলি করলাম আমি। অসম্ভব সম্ভব হলো।
ঘুড়ালের গলায় একটা সাদা দাগ লক্ষ্য করে 60 ইঞ্চি কোণে গুলিটা চালাতে পেরেছিলাম 200 গজ দূর থেকে। বেশ অসুবিধাই হচ্ছিল তখন। এই অবস্থায় গুলিটা লাগবার সম্ভাবনা কিছুমাত্র থাকবার কথা নয়। যাই হোক, সঠিক নিশানায় লেগে সঙ্গে সঙ্গে ঘুড়ালটার মৃত্যু হয়েছিল। খাড়াই পাহাড়টার যে পাশটায় ছোট ছোট খাদ আর ইতস্তত পাথর বেরিয়ে এসে মাথা উঁচিয়ে আছে, মৃত ঘুড়ালটার দেহ গড়িয়ে সেখানেই পড়েছিল। তার সঙ্গীদের দেহ পিছলে এসে পড়ল প্রায় একই জায়গায়। বিস্ময়ে উল্লাসে আমার সঙ্গীরা কোলাহল করে উঠল চোখের সামনে 3টে জানোয়ারকে এভাবে খাদে পড়তে দেখে। সম্ভবত তাদের ইতিপূর্বে দেখার সুযোগ হয়নি রাইফেলের কার্যকারিতা, তাই তারা শিকার তুলে নিয়ে আসার জন্য হুড়োহুড়ি করে নিচের খাদে নেমে গেল, মানুষ খেকোর চিন্তা ক্ষণকালের জন্য ভুলে গিয়ে। মোড়লকে মাংস দিতে পেরে আনন্দ পেয়েছিলাম সেদিনের অভিযানের ফলে। সঙ্গী 3 জন তাদের কল্পনার ডালপালা নিয়ে গল্পটা কীরকম দাঁড় করিয়েছে আমি ব্রেকফাস্টের সময় তার আভাস পেয়েছিলাম। বারবার শিকারের গল্প শুনতে বা বলতে কখনোই একঘেয়ে লাগে না। গোটা গ্রামের লোক আমার শিকার সঙ্গীদের ঘিরে বসে মুগ্ধ হয়ে তাদের গল্প শুনে যাচ্ছিল। সেখানেই ঘুড়ালের ছাল ছাড়িয়ে ভাগ বাটোয়ারা হচ্ছিল। ব্রেকফাস্ট নিয়ে বসে সমবেত মানুষদের উল্লাস শুনতে পাচ্ছিলাম। তখন তাদের বলা হচ্ছিল, যখন ঘুড়ালগুলোকে মারা হয় তখন তারা 1 মাইলেরও বেশি দূরে চড়ছিল। বুলেট কেবল ঘুড়ালগুলোকে মারেনি, সেগুলো সাহেবের পায়ের কাছেই এনে ফেলেছিল। সাহেবের রাইফেলে এমন জাদু বুলেট পোড়া ছিল। দুপুরের খাওয়া দাওয়া চুকে যাওয়ার পর ঘুড়াল শিকার করার ফল ফলতে আরম্ভ করল। আমি মানুষ খেকোটার খোঁজে কোথায় যেতে চাই আর আমার সঙ্গে নেবার জন্য কতজন লোকের দরকার মোড়ল এসে জানতে চাইল। আমাদের ঘিরে দাঁড়িয়েছিল গোটা গ্রামের উৎসুক জনতা। আমি তাদের মধ্যেই 2 জন শিকারী সঙ্গী বেছে নিয়েছিলাম। আমার সঙ্গীদের নিয়ে আমি যখন কিছুক্ষণেই বেরোতে যাচ্ছি বাঘটার শেষ মানুষ শিকারের জায়গাটা দেখার জন্য, তখন নিহত মহিলাটির আত্মীয়রা এসে আমাকে জানালো মহিলাটির শরীরের কোনো অংশ পেলে তা যেন আমরা নিয়ে আসি। আমাদের পাহাড়ের সকলেই হিন্দু অধিবাসী। সব দাহ না করা পর্যন্ত আত্মার উদ্ধার হয় না, এটা তাদের বিশ্বাস। তাই মানুষ খেকোর হাতে কেউ মারা পড়লে তার আত্মীয় বন্ধুরা সর্বতোভাবে চেষ্টা করে যাতে তার শরীরের কোনো অংশ এনে সম্পন্ন করতে পারে দাহ কার্য। আমি রওনা হয়ে পড়লাম তাদের প্রতিশ্রুতি দিয়ে। যারা দুর্ঘটনাটা প্রত্যক্ষ করেছিল আমি তাদের বিবরণের উপর নির্ভর করতে পারছিলাম না। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনেক সময় ঠিক হয় না। আমাকে কেবল জঙ্গলের চিহ্নই অভ্রান্ত প্রমাণ দিতে পারে। যা কিছু জঙ্গলে ঘটে তার বিবরণ বিভিন্ন চিহ্নের মধ্যেই ধরা থাকে। আমার ছেলেবেলাকার অভ্যাস হলো জঙ্গলের চিহ্ন পর্যবেক্ষণ এবং ব্যাখ্যা করা। কাজেই আমি প্রথম মাটি থেকে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করলাম ঘটনাস্থলে পৌঁছে। যে গাছটা থেকে বাঘটা মহিলাটিকে পা কামড়ে ধরে নামিয়েছিল 100 গজ নিচে খাদে নেমে গেলাম সেটা থেকে। সেখানে 2টো বড় পাথরের মাঝখানে ওপর থেকে ঝরে পড়া মাটির উপরে বাঘের পায়ের ছাপ পেলাম। এই ছাপই আমাকে জানিয়ে দিল যে জানোয়ারটা একটা পূর্ণবয়স্ক বাঘিনী। বোঝা গেল চিহ্ন ধরে এগিয়ে সে ওপরের দিকে উঠেছে। গাছটা থেকে 10 গজ দূরে একটা বড় পাথরের আড়ালে শুয়ে সে গাছের ওপরে ওঠা মানুষগুলোর ওপর নজর রেখে অপেক্ষা করছিল কখন গাছ থেকে কেউ নিচে নেমে আসবে। পাতা কাটা হয়ে গেলে প্রয়োজন মতো মহিলাটি 2 ইঞ্চি মোটা একটা ডাল ধরে নিচে নেমে এসেছিল।
সেই সময় বাঘটা হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে মহিলাটির পা কামড়ে ধরে। পরীক্ষা করে বোঝা গেল যে বাঘিনী কত জোরে তাকে টেনে নামিয়ে খাদে নিয়ে যায়। বিপদ বুঝতে পেরে মরিয়া হয়ে মহিলাটি ডালটা আঁকড়ে ধরেছিল, নিজেকে তবুও সে রক্ষা করতে পারেনি। তার তালু ও পায়ের ফালা ফালা হওয়া চামড়া তখনও লেগেছিল ওক গাছের রুক্ষ বাকলের গায়ে। অনেকখানি জায়গা জুড়ে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে, যেখানে বাঘিনী খাদে টেনে নিয়ে গিয়ে পায়ের কামড় ছেড়েছিল। শুকনো রক্তের দাগও পাওয়া গেল। রক্তের ধারা ওপাশের পাড় বেয়ে উঠে গেছে খাদ পার হয়ে। সেই চিহ্ন ধরে এগিয়ে গিয়ে সেই জায়গাটাও পেলাম যেখানে বাঘিনী বসে তার শিকার খেয়েছে। প্রচলিত একটা বিশ্বাস আছে যে এই মানুষ খেকো বা চিতা কখনোই মানুষের মাথা, হাত এবং পা খায় না। এই ধারণা কিন্তু সত্য নয়। নিশ্চিন্তে বসে মানুষ খেকোরা যদি সুযোগ পায় তাহলে শিকারের সবটুকু খায় তার ইচ্ছা মতো। এমনকি দেখা যায় রক্তমাখা কাপড় সমেত খেতেও। এক্ষেত্রে আর কিছুই অবশিষ্ট ছিল না মহিলাটির জামা কাপড় এবং কয়েক টুকরো হাড় ছাড়া। তার আত্মীয়দের দেবার জন্য সেগুলোই আমরা নিয়ে এলাম পরিষ্কার করে কাপড়ে জড়িয়ে। ওইটুকুই যথেষ্ট ছিল উঁচু জাতের ওই মহিলার চিতাভস্য গঙ্গায় দেবার জন্য। সেই দিনই পরিদর্শন করলাম আর একটা বিয়োগান্ত ঘটনার স্থান। মূল গ্রাম থেকে কিছু ছোট জমি সাধারণের চলাচলের রাস্তার জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কয়েক একরের মতো হবে সবটা মিলিয়ে। জমির মালিক একটা ঘর বানিয়ে তার স্ত্রী আর 2 ছেলে মেয়েকে নিয়ে রাস্তার ঠিক ওপরেই পাহাড়ের গায়ে বাস করছিল। বড় মেয়েটির বয়স 6 বছর, ছেলেটি ছোট, তার বয়স 4। লোকটির স্ত্রী একদিন তার ছোট বোনকে নিয়ে পাহাড়ে ঘাস কাটতে গেছিল। 2 বোনের ঘাস কাটার সময় জঙ্গল থেকে বাঘিনীটি বেরিয়ে এসে বড় বোনকে ধরে নিয়ে যেতে লাগলো। ছোট বোন তা দেখে বাঘিনীর পেছন পেছন ছুটতে থাকে আর চিৎকার করে বলতে থাকে যে তার দিদিকে ছেড়ে দিয়ে তাকে যেন নিয়ে যায় বাঘিনী। এইভাবে মেয়েটি ছুটে যায় প্রায় 100 গজ। চিৎকার শুনে ছুটে গিয়ে গ্রামের লোকজন ঘটনাটা দেখতে পায়। বাঘিনী তার শিকারকে মাটিতে নামায় 100 গজের মতো বয়ে নিয়ে গিয়ে। ততক্ষণে মৃত্যু হয়েছে মেয়েটির। বাঘিনী স্পষ্টতই বিরক্ত হয়েছিল মেয়েটির পেছনে পেছনে ছুটে আসাতে। সে মেয়েটির দিকে ফিরে ঘাড় ঘুরিয়ে গর্জন করে লাফ দেয়। মেয়েটি সঙ্গে সঙ্গে ঘুরে গ্রামে চলে আসে পাহাড়ের ঢাল বেয়ে দৌড়ে। এই ঘটনাটা যারা দাঁড়িয়ে দেখেছিল সে তাদের চেষ্টা করলো কিছু বলতে, কিন্তু কিছু অসংলগ্ন শব্দ ছাড়া তার মুখ দিয়ে আর কিছুই সেই সময় বেরোলো না। সবাই ভাবল সে হয়তো কথা হারিয়ে ফেলেছে, ভয় আর প্রবল উত্তেজনায় হয়তো দমও তার ফুরিয়ে এসেছে। উদ্ধারকারী দল গ্রাম থেকে যা পেল তাই নিয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়ল, কিন্তু তারা শিগগিরই ফিরে এলো ব্যর্থ হয়ে। সেই সময় সন্ধান নিতে গিয়ে দেখা গেল ছোট বোনটি তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। একই অবস্থায় সে গত 1 বছর ধরে রয়েছে। মেয়েটিকে দেখতে আমি ওদের কুঁড়ে ঘরটায় উপস্থিত হলাম। সে সেই সময় কাপড় কাচ্ছিল। তাকে স্বাভাবিক মনে হলো চোখের দিকে তাকিয়ে। অস্বাভাবিক আর কিছুই দেখতে পেলাম না, দৃষ্টিতে কিছুটা উদ্বেগ ছাড়া। আমি তার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। বললাম যে বাঘ তার দিদিকে মেরেছে তাকে মারার জন্য এখানে এসেছি আমি। আমার কথা শুনে উঠে দাঁড়িয়ে নিচু হয়ে আমার পা ছুঁলো মেয়েটি। সেই মুহূর্তে বিদ্যুৎ চমকের মতো আমার মনে হলো সহদরার শোকে বোবা হয়ে যাওয়া মানুষটিকে প্রতারণা করছি না তো আমি? প্রতারণা করার অবশ্য কোনো ব্যাপার ছিল না, কারণ আমি এখানে মানুষ খেকোটাকে মারবার প্রতিজ্ঞা নিয়েই এসেছিলাম। ইতিমধ্যে জানা গেছে যে জানোয়ারটা
একই জনবসতিতে দুবার হত্যা করে না। সেই মানুষ খেকোটার বিচরণ ক্ষেত্র ছিল কয়েকশো মাইল জুড়ে। এই পরিস্থিতিতে আমার উদ্দেশ্য সাধনের সম্ভাবনা সম্পর্কে সংশয় থাকা অস্বাভাবিক কিছু নয়। অনেক জল্পনা কল্পনা করেছি নৈনিতালে থেকে ও পথে। তার একটা প্রচেষ্টা ইতিমধ্যে নেওয়াও হয়েছে পথের ওপরে এক রাত বসে থেকে, কিন্তু বড় মারাত্মক সেটা। বুনো ঘোড়ার তাড়া খেয়ে আমি আর ও পথে যেতে রাজি নই। অনেক ভেবেও কোনো জুৎসই পরিকল্পনা নেওয়া যাচ্ছিল না। এটাই প্রথম মানুষ খেকো কুমায়ুনে, আর তাই এ ব্যাপারে যে কারোর কাছ থেকে পরামর্শ পাব সে সম্ভাবনাও নেই। আমার এখানে আসা কিছু একটা করব বলেই, আর সেই কারণে বাঘিনীর দেখা পাবার সম্ভাবনায় গ্রামের লোকেরা যেখানে যেখানে বলেছে টানা 3 দিন মাইলের পর মাইল ঘুরেছি জঙ্গলের মধ্যে, সেই সব জায়গায় ব্যর্থ হলেও আশা ছাড়িনি। লোকের মুখে মুখে এই পাহাড়ি অঞ্চলে আমার সম্পর্কে যে কথাটি ছড়িয়েছে, আমার এখনকার বক্তব্য তার প্রতিবাদের উদ্দেশ্যেই। এই ঘটনার সময়ে ও পরে বেশ কয়েকবার মানুষ খেকোকে আকৃষ্ট করতে পাহাড়ি মহিলার পোশাক পরে জঙ্গলে গেছি এবং কাস্তে অথবা কুড়োল দিয়ে তাদের কুপিয়ে মেরেছি। এটাই হলো গুজব। বিশেষ কিছু ঘটনার পর্যবেক্ষণের পরে গায়ে শাড়ি জড়িয়ে জঙ্গলে ঘাস কেটেছি। পোশাক বদলের ব্যাপারে এটাই হলো মূল ঘটনা। পাতাও কাটতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে গাছে উঠে, কিন্তু আমার এই ছলনা কোনো ভারী কাজে আসেনি। আমাদের মূল কাহিনীতে আবার ফিরে আসা যাক। বাঘিনীকে কোথাও না পেয়ে আমি অনুমান করলাম যে সে পালি পরিত্যাগ করে চলে গেছে অন্য কোথাও। চম্পাবত ছিল পালি থেকে ঠিক 15 মাইল পূর্ব দিকে। সেখানে একবার ঢু মারব বলে স্থির করলাম। পালির লোকেদের উপেক্ষা সত্ত্বেও একদিন ভোরবেলা রওনা হলাম চম্পাবতের উদ্দেশ্যে। চম্পাবতের লোকেরা খুবই আতঙ্কের মধ্য দিয়ে পথ চলে। এখানে পৌঁছে দেখলাম তারা দল বেঁধে যাতায়াত করে পাশের গ্রামে অথবা বাজারে যেতে হলেও। ধুনাঘাট হয়ে এসেছিলাম পালি থেকে ফেরার পথে। আমরা 8 জন দলে ছিলাম। ধুনাঘাট থেকে যত এগিয়েছি রাস্তার কাছাকাছি গ্রাম থেকে গ্রামবাসীরা 1 জন 2 জন করে এসে আমাদের দল ভারী করেছে। আমরা যখন চম্পাবতে পৌঁছাই তখন দলে আমরা সব শুদ্ধ ছিলাম মোট 30 জন। 2 মাস আগেই 20 জনের একটি দলের সঙ্গে যারা চম্পাবতে গিয়েছিল এমন কয়েকজন গ্রামবাসী আমার সঙ্গে যোগ দিয়েছিল। যে করুণ কাহিনীটি আমি তাদের কাছে শুনেছিলাম তা হুবহু তুলে দিচ্ছি। পাহাড়ের ওপর দিয়ে দক্ষিণ মুখে প্রায় সমান্তরালভাবে গেছে চম্পাবতের আগের রাস্তাটা। উপত্যকা ছিল রাস্তার 50 গজ নিচেই। মাস 2 আগে 20 জন পুরুষের দল চম্পাবতের বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ দুপুরে নিচের উপত্যকা থেকে একটি আর্ত চিৎকার শুনে দলের সকলে ভয়ে আতঙ্কে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ল। ক্রমশ এগিয়ে আসতে লাগলো চিৎকারটা। কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পেল একটি বাঘ সম্পূর্ণ নগ্ন দেহ একটি মহিলাকে মুখে করে নিয়ে যাচ্ছে। মহিলাটির কোমরের পেছন দিকে কামড়ে ধরেছে বাঘটা। একদিকে মহিলাটির 2 পা মাটিতে ঘষ্টাচ্ছে, চুল আর একদিকে লুটোচ্ছে। ওই অবস্থায় বুক চাপড়ে সাহায্যের জন্য মেয়েটি চিৎকার করছে। কখনো সে মানুষজনকে ডাকছে, আবার কখনো ভগবানকে। শিকারে নিয়ে মাত্র 50 গজ দূর দিয়ে চলে গেল বাঘটা। ক্রমশ দূরে মিলিয়ে গেল কান্নার শব্দটা। পাথরের ওপরে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকা মানুষগুলো আবার পথ চলতে শুরু করলো। তোমরা 20 জন পুরুষ মানুষের দল কিছুই করতে পারলে না, শুধু দেখলে দাঁড়িয়ে? আমি প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে জিজ্ঞাসা করলাম তাদের।
তারা বলল, সাহেব, চোখের সামনে এমন একটা ঘটনা দেখে আমরা ভয়ে চিন্তায় শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। তাছাড়া মেয়েটিকে উদ্ধার করতে গেলে মেয়েটির প্রাণ রক্ষা তো হতোই না, বরং কেউ না কেউ জখম হতো। তাকে বাঘটা যেভাবে কামড়ে ধরেছিল তাতে রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল শরীর। তার মৃত্যু হতো এই জখমের জন্যই। পরে সন্ধানে জানতে পারি নিহত মেয়েটি চম্পাবতের পার্শ্ববর্তী এক গ্রামের বাসিন্দা। মেয়েটি জঙ্গলে শুকনো ডাল সংগ্রহ করতে গিয়েছিল সঙ্গীদের সঙ্গে। সেই সময় বাঘটা তাকে তুলে নিয়ে গেল। প্রথমে গ্রামে মেয়েটির সঙ্গীরা ছুটে গিয়ে খবর দেয়। যখন উদ্ধারকারী দলটা তড়িঘড়ি করে গ্রাম থেকে বেরুতে যাচ্ছে, সেই সময় 20 জনের ভীত দলটি খবর নিয়ে গ্রামে পৌঁছায়। এর পরের ঘটনা তারা বলল। গ্রামের লোকেদের সঙ্গে আমরা যখন মেয়েটিকে উদ্ধার করতে গেলাম, তখন আমরা সব শুদ্ধ 50-60 জন শক্ত সমর্থ লোক। বন্দুকও রয়েছে অনেকের হাতে। যেখানে তাকে বাঘটা কামড়ে ধরেছিল সেই জায়গায় মেয়েটির সংগ্রহ করা কাঠগুলো সেভাবেই পড়েছিল। তার ছেঁড়া জামা কাপড় পাওয়া গেল ওই জায়গা থেকে সামান্য দূরেই। এরপরে ঢাক বাজিয়ে শব্দ করতে লাগলো দলের লোকেরা। আরম্ভ করলো বন্দুকের ফাঁকা আওয়াজও করতে। এইভাবে আমরা শব্দ করতে করতে 1 মাইলেরও বেশি দূরে উপত্যকায় গিয়ে পৌঁছালাম। মেয়েটির মৃতদেহ সেখানেই পাওয়া গেল। মেয়েটি একটি বড় পাথর খণ্ডের উপর পড়ে আছে। 12-13 বেশি বয়স হবে না দেখে মনে হলো। বাঘটা তার শরীরের কোনো অংশই ছোঁয়নি, কেবল শরীরের সমস্ত রক্ত চেটে পরিষ্কার করে ফেলেছিল। আমাদের দলটায় কোনো মহিলা ছিল না, তাই কয়েকজন পুরুষ তাদের কোমরে জড়ানো কাপড় খুলে মেয়েটির শরীর ঢেকে দেয়। আমরা চোখ ফিরিয়ে নিয়েছিলাম সেই দৃশ্য সহ্য করতে না পেরে। সাহেব, মনে হচ্ছে মেয়েটি চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে। ছুলে জেগে উঠে লজ্জায় জড়সড় হবে। বন্ধ দরজার আড়ালে রাত জেগে পাহারা দিতে দিতে মানুষখেকো এলাকার লোকজন এমনই সব অভিজ্ঞতার কথা নিজেদের মধ্যে বলাবলি করে। এইভাবে বছরের পর বছর কাটিয়ে চরিত্র এবং জীবন সম্পর্কে মানুষগুলোর দৃষ্টিভঙ্গি যে পাল্টে যেতে পারে তাতে আশ্চর্যের কিছু নেই। হঠাৎ করে বাইরে থেকে কেউ এই আতঙ্কের রাজ্যে এসে পড়লে তাদের মনে হবে বুঝি অতীতের পৃথিবীর কোনো নখ আর দাঁতের নীতির রাজত্বেই সে পা দিয়েছে, যেখানে আধিপত্য ছিল ভয়ঙ্কর হিংস্র বাঘেদের, আর মানুষকে অন্ধকার গুহার ভেতরে আশ্রয় নিতে হয়েছিল বাঘের ভয়ে। অতীতের ফেলে আসা চম্পাবতের দিনগুলোতে আমি ছিলাম তরুণ আর নরখাদক বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ। তবু আমি কয়েকদিনেই উপলব্ধি করতে পেরেছিলাম যে নরখাদকের দয়ার উপর জীবন সঁপে বেঁচে থাকার চেষ্টা এক ভয়াবহ ব্যাপার। এর চাইতে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। আমার এই উপলব্ধি বিশ্বাসে পরিণত হয়েছিল পরবর্তী 32 বছরে। আমি যে বাংলোয় উঠেছিলাম সেখানে রাত্রে চম্পাবতের তহসিলদার আমার সঙ্গে দেখা করতে এলো। যে পরিচয়পত্র আমাকে দেওয়া হয়েছিল সেটা তাকে উদ্দেশ্য করেই। সে জানালো একটা বাংলো আছে কয়েক মাইল দূরে, সেখানে আমার যাওয়া উচিত, কারণ সেখানেই অনেক মানুষ বাংলোর কাছাকাছি এলাকায় বাঘের হাতে প্রাণ দিয়েছে। তহসিলদারকে সঙ্গে নিয়ে পরের দিন খুব সকালেই সে বাংলোর দিকে রওনা হয়ে পড়লাম। সেখানে পৌঁছে ব্রেকফাস্ট করার সময় 2 জন লোক এলো। তারা খবর নিয়ে এসেছে একটা গরুকে 10 মাইল দূরের একটা গ্রামে বাঘে মেরেছে। প্রাতরাশ সেরে তহসিলদার জরুরি কাজে যেতে হবে বলে উঠে পড়ল। বলে গেল সন্ধ্যার আগে ফিরে এসে আমার সঙ্গে রাতটা কাটাবে। 10 মাইল দূরে সেই গ্রামের উদ্দেশ্যে আমিও আমার পথ প্রদর্শকদের সঙ্গে রওনা হয়ে পড়লাম। লোকগুলো ছিল পথ হাঁটায় ওস্তাদ। তাদের সঙ্গে পাল্লা দিয়ে যথাসম্ভব কম সময়ের মধ্যেই আমরা গ্রামটায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম
গোয়ালে যে মৃত গরুটা ছিল সেটা 1 সপ্তাহের একটি বাছুর। সেটাকে মেরে একটা চিতা খানিকটা খেয়ে রেখে দিয়ে গেছে। সময় বা ইচ্ছা কোনোটাই চিতার পেছনে দেবার মতো ছিল না। তাই পথ প্রদর্শকদের বকশিস দিয়ে বাংলোয় ফিরে এলাম 10 মাইল পথ হেঁটে। সন্ধ্যা তখনও হয়নি, তহসিলদারও ফেরেনি তখনও। বাংলোর বারান্দায় বিশ্রাম নেবার সময় চৌকিদারের মুখে শুনতে পেলাম যে বাঘের দেখা পেতে পারি কাছেই একটা জায়গায় গেলে। সেখানে একটা বাঘ নিয়মিত জল খেতে আসে। অনেকটা জায়গা জুড়ে ফল বাগিচা এবং চা বাগিচা বাংলোর গা ঘেঁষে। বাগিচায় জলসেচ করা হয় যে ঝর্ণা থেকে, চৌকিদার আমাকে সেখানে নিয়ে গেল। বহু পুরনো বাঘের থাবার ছাপ দেখতে পেলাম ঝর্ণার ধারের নরম মাটিতে। আগে পালিগ্রামের গিরিখাতে যে থাবার ছাপ পেয়েছিলাম, এখানকার ছাপ তার থেকে আলাদা দেখলাম। আরও খানিকটা এপাশ ওপাশ ঘুরে বাংলোয় ফিরে এলাম। ততক্ষণে ফিরে এসেছে তহসিলদার। দুজনে এসে বাংলোর বারান্দায় বসলাম। সারা দিনের অভিজ্ঞতার কথা শুনে তহসিলদার দুঃখ প্রকাশ করে বলল, এতটা পথ যাওয়া আসা করে আমাকে বৃথা হয়রান হতে হলো। সন্ধ্যার মুখে মুখেই যাবার জন্য উঠে পড়ল তহসিলদার। জানালো চম্পাবতে তাকে পৌঁছতেই হবে 4 মাইল পথ পাড়ি দিয়ে। আমি তহসিলদারের কথা শুনে বিস্মিত হলাম, কারণ সে রাতটা আমার সঙ্গে কাটাবে বলেছিল। লোকেরা দলবদ্ধ হয়েও যে পথে চলাফেরা করে না, এখন সেই পথে ঝুঁকি নিয়ে এসে নামতে চাইছিল। একমাত্র ধোঁয়া উগরানো লণ্ঠনই তার সম্বল ছিল। স্বভাবতই আমি খুব উদ্বিগ্ন বোধ করলাম, কিন্তু তাকে আটকাতে পারল না আমার কোনো যুক্তিই। শুভরাত্রি জানিয়ে লণ্ঠনটা হাতে তুলে নিয়ে সে অন্ধকার রাতের মধ্যে পথে নেমে পড়ল। তার লণ্ঠনের আলো যতক্ষণ না আমার চোখের আড়াল হলো, ততক্ষণ আমি দাঁড়িয়ে দেখলাম। পরে এক অতি সাহসী মানুষের উদ্দেশ্যে বাংলোয় ফিরে চললাম। পরদিন সকালে বিস্তৃত ফল বাগিচা এবং চা বাগানে ঘুরে কাটানোর পর অনেকক্ষণ ধরে ঝর্ণায় স্নান করলাম। দুপুরবেলা তহসিলদারের দেখা পাওয়া গেল। স্বস্তি পেলাম, সে চম্পাবত থেকে নিরাপদে ফিরে এসেছে দেখে। তার সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলার সময় নিচে দেখলাম একটা লোক বহু দূরের চষাক্ষেত গ্রাম থেকে অতি দ্রুত বেরিয়ে এসে আমাদের দিকেই পাহাড় বেয়ে উঠে আসতে লাগলো। আরও কিছুটা এগিয়ে আসার পর বুঝলাম যে লোকটা কখনো হাঁটছে, আবার কখনো দৌড়চ্ছে। কোনো সন্দেহ রইল না যে সে কোনো জরুরি খবর বহন করে নিয়ে আসছে। তহসিলদারকে অপেক্ষা করতে বলে আমি দ্রুত পাহাড়ের ঢাল বেয়ে নামতে আরম্ভ করলাম। লোকটা আমাকে এগিয়ে আসতে দেখেই পথের ধারে বসে পড়ল। তার দম নিশ্চয় ফুরিয়ে এসেছে। কাছাকাছি হতেই লোকটা চেঁচিয়ে বলে উঠল, মানুষ খেকোটা এইমাত্র একটা মেয়েকে নিয়ে গেল, শিগগির চলো সাহেব। আমি সঙ্গে সঙ্গে লোকটাকে অপেক্ষা করতে বলে বাংলোয় ছুটে এলাম। তহসিলদারকে রাইফেল আর কার্তুজ নিয়ে বেরিয়ে আসার মুখে আমাকে অনুসরণ করে গ্রামের দিকে আসতে বললাম। লোকটি বড় বিদঘুটে স্বভাবের, তা লক্ষ্য করলাম পথ থেকে তুলে নিয়ে গ্রামের দিকে যেতে যেতে। অসীম ধৈর্যের মুখোমুখি হতে হয় এইসব লোককে নিয়ে পথ চলতে গেলে। কথা বললেই লোকটার পা চলা বন্ধ হয়ে যাচ্ছে, সে দাঁড়িয়ে পড়ছে স্থির হয়ে। যখন সে আবার দৌড়ে চলতে শুরু করে, তার মুখ দিয়ে টুঁ শব্দটিও বেরোয় না। কোনো জবাব পাওয়া যায় না, বারবার একই প্রশ্ন করেও। তাকে এই অবস্থায় বললাম, গ্রামে গিয়েই সব কথা শোনা যাবে, আপাতত সে এখন পা চালিয়েই চলুক। আমাদের জন্যই গ্রামের পুরুষ, নারী ও শিশুদের একটা উত্তেজিত দল অপেক্ষা করছিল। এই সব ক্ষেত্রে যা ঘটে থাকে, সেখানে পৌঁছানো মাত্রই সকলে মিলে একসঙ্গে আমাকে ঘটনার কথা বলতে আরম্ভ করলো। কলরবের মাত্রা তাতে বাড়তে থাকায় কারোর কথাই কিছু বুঝতে পারলাম না। একটা লোক বৃথা চেষ্টা করে যাচ্ছিল সেই কলরবের মাত্রা নিয়ন্ত্রণ করবার। ঘটনাটা আমি জানতে চাইলাম একপাশে তাকে ডেকে। গ্রামের অদূরেই ঢালের দিকে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কতকগুলো ওক গাছের দিকে দেখিয়ে বলল,
গ্রামের 10-12 জন শুকনো ডাল পাতা কুড়োচ্ছিল ওই গাছগুলোর তলায়। 16-17 বছরের একটি মেয়েকে ধরে নিয়ে যায় সেই সময় একটা বাঘ। দলের অন্য সকলে ভয় পেয়ে দৌড়ে গ্রামে এসে খবর দেয়। আমি বাংলোতে আছি এটা গ্রামের লোকেরা জানতো। আমাকে খবর দেবার জন্য তাই সঙ্গে সঙ্গে একজনকে পাঠায়। লোকটা আরও বলল যে যারা কাঠ কুড়োতে গেছিল তার স্ত্রীও তাদের মধ্যে ছিল। লোকটি আঙুল তুলে দেখালো মেয়েটিকে বাঘটা পাহাড়ের চূড়ার কাছাকাছি যে গাছটার তলা থেকে নিয়ে যায়। মেয়েটিকে বাঘটা কোন দিকে নিয়ে গেছে সেটা কি কেউ দেখেছে? আমি জানতে চাইলাম। লোকটি বলল, সাহেব, সেসব দেখার মতো তখন কি কারো অবস্থা ছিল? ঊর্ধ্বশ্বাসে সকলে ছুটে এসে যে ভয়ে চিৎকার করতে করতে কেউই পায়নি পেছন ফিরে দেখার সাহস। তখন আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে বাঘের গতিপথ খুঁজে বার করব বলে স্থির করলাম। গ্রামের লোকদের বললাম তারা সকলেই যেন গ্রামে থাকে এবং কোনো রকম হইচই বা গোলমাল যেন না করে আমি না আসা পর্যন্ত। আমার নির্দেশ সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে আমি গাছের দিকে রওনা হলাম। জমি সামান্য ঢালু হয়েছে গ্রামের সীমানার পরেই এবং চারদিকটা ফাঁকা। এই ফাঁকা জমির মধ্যে গাছটা গ্রাম থেকে 1 ফার্লং মতো দূরে। দেখে অবাক হলাম যে অতগুলো লোকের পাশ দিয়ে গিয়ে বাঘটা মেয়েটাকে ধরল এবং তাকে মারল, অথচ তা জানতে পারল না একটা মানুষও। কি করে ঘটল এমন অসম্ভব ঘটনা? যেখানে বাঘটা মেয়েটিকে মেরেছে সেই জায়গায় যেন তরল রক্ত ঢেলে রাখা হয়েছে। রক্ত গাঢ় লাল। চমকে উঠলাম তার মধ্যে একটা জিনিস দেখে। গাছের তলা থেকে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে ঘুরে ওপাশে চলে গেছে রক্তের দাগ। বাঘিনীর পায়ের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। ঝলকে ঝলকে রক্ত পড়েছে যেদিকে মেয়েটির মাথা ঝুলছিল। অপরদিকে মেয়েটির পা ছেঁচড়াবার দাগ ঘাসের ওপরে। মেয়েটির শাড়ি ও ঘাগরাটা পাওয়া গেল 1/2 মাইল মতো ওপরে উঠে। মেয়েটিকে বাঘ মুখে করে তুলে নিয়ে গেছে সম্পূর্ণ নগ্ন অবস্থায়। পাহাড়ের বাঁকের কাছ থেকে একটা ব্ল্যাকথর্ন ঝোপের ভেতর দিকে রক্তের দাগ চলে গেছে। ঝোপের কাঁটায় আটকে গেছে মেয়েটির কোকিল কালো চুলের গোছা। বাঘিনী একটা বিছুটি বনের ভেতর দিয়ে গেছে ব্ল্যাকথর্নের ঝোপ পার হয়ে। আমাকে থমকে দাঁড়াতে হলো এখানে এসে। পিছনে পায়ের শব্দ পেলাম ঠিক যখন আমি বিছুটি বনের ওপাশে যাওয়ার পথ খুঁজছি। ঘুরে দাঁড়িয়ে দেখি আমার দিকে একটা লোক রাইফেল হাতে এগিয়ে আসছে। লোকটাকে দেখে অবাক হওয়ার সাথে সাথে বিরক্ত হলাম। কাছে এলে জিজ্ঞাসা করলাম, তুমি এলে কেন? কি ব্যাপার? আমি যে বলে এলাম গ্রাম ছেড়ে যাতে কেউ না বেরোয়। লোকটি বলল যে তহসিলদার তাকে হুকুম করেছে সঙ্গে আসার, তার উপায় নেই হুকুম না মেনে। লোকটির মন জুড়ে তহসিলদারের ভীতি আছে, তাই বৃথা সময় নষ্ট করলাম না তর্ক করে। বললাম, তাহলে পেছনে কড়া নজর রাখো। যখন সঙ্গে রাইফেল আছে তখন আর ভয় নেই। বুট জুতো ছিল লোকটার পায়ে। আমার নির্দেশে একটা ঝোপের নিচে জুতো খুলে লুকিয়ে রাখল। আমার পরনে ছিল হাফ প্যান্ট, পায়ে ছিল একজোড়া রবার শোলের জুতো, পাতলা মোজা। বিছুটি বনের ভেতর দিয়ে যাওয়া এই অবস্থায় যে কতটা মারাত্মক তা সহজেই অনুমেয়। কিন্তু ঘুরে যাবার আর কোনো পথ চোখে পড়ল না। যতটা সম্ভব সতর্কতা রক্ষা করে বাঘিনীকে অনুসরণ করে ওই বিছুটি বনের ভেতর দিয়েই চললাম। বনটা পার হয়ে রক্তের চিহ্ন বাঁয়ে মোড় নিয়ে নেমে গেছে পাহাড়ের খাড়া পাড় বেয়ে। পাহাড়টা ঢেকি শাক আর রিঙ্গাল ঝোপে আচ্ছাদিত। তার মধ্য দিয়ে প্রায় 100 গজের মতো নিচে নেমে একটা সরু নালা বরাবর চলে গেছে রক্তের দাগ। নালাটা খুবই গভীর কিন্তু সরু। বেশ বোঝা গেল যে সেটার পাড় ধরে যেতে বাঘিনীর খুবই অসুবিধা হয়েছে। পাড় থেকে প্রচুর পাথর আর মাটি খসে পড়েছে। যতই নালা ধরে এগোতে লাগলাম আমার সঙ্গীর অস্থিরতা ততই বাড়তে লাগলো। সে একবার এক পাশে বাঘিনীর পায়ের শব্দ শুনতে লাগলো। সে যে কতবার আঁকড়ে ধরল আমার হাত। ফিসফিস করে কাঁদো কাঁদো অবস্থায় ভয়ে আত্মরা হয়ে বলতে লাগলো, সাহেব, ওই আসছে। 500 থেকে 600 গজ মতো নালা ধরে গেলাম। এখানে একটা মস্ত বড় পাথরের কাছে
উতরাইয়ের মাঝ বরাবর এসে পৌঁছলাম। পাথরটা প্রায় 30 ফুট। আমি এবারে খানিকটা ভরসা পেলাম। একটা হিল্লে করার উপায় হলো আধমরা মানুষটার। ওর যে অবস্থা, নির্ঘাত হার্ট ফেল করবে আর কিছুটা পথ সঙ্গে নিয়ে চললে। তাকে বললাম, তোমার আর কাজ নেই আমার সঙ্গে গিয়ে, চড়ে বসে থাকো ওই পাথরটার ওপরে, তোমাকে আমি নিয়ে যাব ফিরে এসে। লোকটা আমার কথা শুনে যেন প্রাণ ফিরে পেল। সে মহা আনন্দে লাফিয়ে পৌঁছে গেল পাথরটা বেয়ে একেবারে মাথায়। ইশারায় জানালো যে সে এবারে ঠিক আছে। এরপর আমি এগিয়ে চললাম নালার উজান ধরে। পাথরের গায়ে বাধা পেয়ে নালাটা প্রায় 100 গজ নিচের দিকে নেমে গেছে, মিলিত হয়েছে বাঁদিক থেকে আসা এক গভীর গিরিখাতে। একটা ছোট্ট জলাশয় তৈরি হয়েছে এই সংযোগস্থলে। আমার চোখে পড়ল জলে রক্তের ছোপ। বাঘিনী এখানেই খেতে বসেছিল শিকারে নিয়ে এসে, অর্ধভুক্ত মাংস নিয়ে সরে পড়েছে আমার আশার আভাস পেয়ে। প্রথমে জলের কাছে একটা জিনিস দেখে চিনতে পারিনি, কাছে গিয়ে লক্ষ্য করে বুঝলাম মানুষের পায়ের অংশ সেটা। বড় একটা নজরে পড়েনি এমন মর্মান্তিক দৃশ্য। হাঁটুর নিচ থেকে অক্ষত নিটোল একটা পা এমনভাবে কামড়ে খেয়েছে যে দেখে মনে হয় শরীর থেকে কুড়ুলের এক কোপে বিচ্ছিন্ন করা হয়েছে। পায়ের কাটা অংশ থেকে তখনও তাজা রক্ত গড়াচ্ছে। পাটার দিকে তাকিয়ে কেমন যেন বিহ্বল হয়ে পড়েছিলাম। একেবারেই মনে ছিল না বাঘিনীর কথা। আমাকে সজাগ করে দিল একটা অদ্ভুত অনুভূতি। মনে হলো আমি যেন ঘোরতর বিপদের মুখে পড়েছি। সঙ্গে সঙ্গে সজাগ হয়ে মাথা তুললাম, রাইফেলের বাঁট আঁকড়ে ট্রিগারগুলোতে আঙুল রেখে। 15 ফুট পাহাড় আমার সামনেই, আর ঝুরঝুরে মাটি পড়ছে তার ওপর থেকে নিচে। তখন একেবারেই আনকোড়া আমি, মানুষ খেকোর মোহরায়। মানুষ খেকোর শিকার হতে হতে ভাগ্যক্রমে রক্ষা পেয়ে গেলাম, প্রাণে বেঁচে গেলাম। রাইফেলটা একেবারেই শেষ মুহূর্তে তুলে ধরেছিলাম বলেই। বাঘিনী ঝাঁপ দিতে যাচ্ছিল নির্ঘাত আমাকে তাক করে। হঠাৎ তা রুখতে গিয়ে অথবা ঘুরে চলে যাবার সময় পায়ের চাপে পাহাড়ের মাটি নিচে পড়ছে খসে। অসম্ভব রকমের খাড়া পাটটা, দৌড়ে ওঠা ছাড়া উপরে যাওয়া একেবারেই অসম্ভব। আমি নালার উজান ধরে খানিকটা গেলাম, তারপর জলাশয় পার হলাম দৌড়ে গিয়ে লাফ দিয়ে। কিন্তু পাড়ের ওপরে উঠবার জন্য শরীরের ভার টেনে তোলার মতো উপযুক্ত গাছ নজরে পড়ল না। সুবিধা মতো একটা ঝোপ পেয়ে গেলাম জলের উজান ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে। সেটা আঁকড়ে ধরে নিজেকে পাড়ে টেনে তুলে নীল বাসক ফুলের ঝোপের মাঝে দাঁড় করালাম। তখনও নুয়ে পড়া কিছু ডাঁটি আগের মতো সোজা হয়ে দাঁড়াচ্ছে দেখেই আমি বুঝতে পারলাম ঠিক তখনই বাঘিনীটা কোন পথে এগিয়ে গেছে। একটা ঝুলন্ত শিলার নিচে চাপ বাঁধা রক্তের চিহ্ন চোখে পড়ল ওখানে দাঁড়িয়ে থেকেই। বাঘিনী এগিয়ে গিয়ে আমাকে দেখতে গিয়েছিল তার খাদ্যকে রেখেই। বড় বড় পাথরের চাঁই ছড়ানো একটা বিস্তৃত জমির ওপর পায়ের ছাপ রেখে বাঘিনী এগিয়ে গেছে। খুবই কঠিন কাজ ছিল ছড়িয়ে থাকা পাথরগুলোর পাশ দিয়ে এগোনো। বিপজ্জনক ছিল একই সঙ্গে, কারণ শিলাগুলির ফাঁকে ফাঁকে ফাটল আর পাতালমুখী খাদ ছিল। চলতে গিয়ে কোনোভাবে পা ফসকালে শরীর আর আস্ত থাকবে না, কারণ গোটা অংশে ফার্ন আর করবিন্দা লতায় ঢাকা। চলতে শুরু করেছি, তবে তাকে চলা বলা যায় না। প্রত্যেক পা দেখে শুনে হিসেব করে ফেলতে হচ্ছিল। চলার গতি খুবই মন্থর হয়ে পড়েছিল। বুঝতে পারছিলাম আমার এই পিছিয়ে পড়ার সুযোগে বাঘিনী নিশ্চিন্তে তার খাওয়া শেষ করে নেবার সুযোগ পেয়েছে। বাঘিনী বারে বারেই থামবে এই পাথুরে পথে চলতে গিয়ে। যেখানে যেখানে জিরিয়েছে সেই সব জায়গায় রক্তের চিহ্ন স্পষ্ট। এটা বাঘিনীর 436 নম্বর নরহত্যা। কাজেই আহারের সময়ে ব্যাঘাত সহ্য করার ব্যাপারে সে রীতিমতো অভ্যস্ত। এর আগে নিশ্চয়ই কেউ তাকে আমার মতো নাছোড়বান্দা হয়ে অনুসরণ করেনি। এই অভিজ্ঞতা তার কাছে একেবারেই নতুন।
তাই ভয় দেখাবার জন্য আড়াল থেকে তর্জন গর্জন করল না সে। তখন আমি যে পরিবেশে দাঁড়িয়ে, চারপাশে শিলাখণ্ড, নিবিড় ঝোপ জঙ্গল, তার আড়ালে অতলান্ত গহ্বর, সেই গহ্বরে পড়ে নিপাত্তা হয়ে যাওয়া এড়াবার জন্য গুনে গুনে পা ফেলার চেষ্টা। এইরকম এক সঙ্গীন অবস্থায় না পড়লে এই সময়ে বাঘের গর্জন যে কি ভয়াবহ এক অভিজ্ঞতা তা বোঝা যাবে না। আমার মনির অবস্থা এই সময় যারা উপলব্ধি করতে পারবেন তারা বুঝবেন। বাঘিনীর গর্জনের শব্দ এবং তার আক্রমণের সম্ভাবনা আমাকে কি পরিমাণে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। অবশ্য আমাকে যদি সে আক্রমণ করত, তাহলে আমার যে উদ্দেশ্যে আসা তা সিদ্ধ করার চমৎকার সুযোগ পেয়ে যেতাম আমি। সেই সঙ্গে আরও এক কাজ হতো, শোধ হয়ে যেত এতকাল যত যন্ত্রণা আর বেদনার ঘটনা ঘটিয়েছে সেই মানুষ খেকো। আরও কয়েক পা এগিয়ে দেখার পর বোঝা গেল বাঘিনীর গর্জন কেবল আমাকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেবার চেষ্টা, আক্রমণ করার হুঁশিয়ারি নয়। তার গর্জন যে আমাকে দূরে সরিয়ে দেয়নি, তার বদলে তার পেছনে আরও দ্রুত এগিয়ে যেতে আকর্ষণ করছে, এটা বুঝতে পেরে সে তার গর্জন বন্ধ করল। সে তার পরবর্তী শিকারের চিন্তা করছে নিশ্চয়ই, এটা ভেবে আমি তটস্থ হলাম। ওর পেছনে লেগে আছি প্রায় ঘন্টা চারেক হলো। বারবার ডান দিকে বা বাঁ দিকে ঝোপ জঙ্গল নড়তে দেখেছি, কিন্তু তার একটি লোমও আমার নজরে পড়েনি এতক্ষণে। আমাকে নিয়ে আরো কতক্ষণ সে এভাবে খেলা চালাবে কে জানে। সূর্য অস্তায়মান, উল্টো দিকে পাহাড়ের গায়ে আলোর আভাস দেখে বোঝা গেল যদি অন্ধকার নেমে আসার আগেই গ্রামে ফিরতে হয়, তবে এখনই আমার গ্রামে ফেরার পথ ধরা উচিত। আমি ধীরে ধীরে জলাশয়ের কাছে মুহূর্ত মাত্র ইতস্তত না করে ফিরে এলাম। যে মেয়েটির পায়ের কাটা অংশটি পড়েছিল জলাশয়ের ধারে, সে নিশ্চয়ই হিন্দু। ওই বিচ্ছিন্ন অংশটুকুর প্রয়োজন সৎকারের কাজ সম্পূর্ণ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে জলাশয়ের ধারে সেটাকে মাটি খুঁড়ে পুঁতে রাখলাম, যদিও আমি জানি না কখন বা কবে এর প্রয়োজনের কথা জানতে পারবো। জলাশয়ে পার হয়ে যখন আমি সেই উঁচু পাথরটা সামনে এসে দাঁড়ালাম, আমার নিঃসঙ্গ সঙ্গীটি আমাকে দেখে যেন হাঁপ ছেড়ে দম নিল। অনেকক্ষণ সে এখানে বসে আছে আমার ফিরে আসার পথ চেয়ে। সে নিঃসংকোচে স্বীকার করলো আমার কাছে, সে ধরেই নিয়েছিল আমি বাঘিনীর শিকারে পরিণত হয়েছি। এ বিষয়ে সে অস্থির হয়ে উঠেছিল, একা কি করে গ্রামে ফিরে যাবে। আমরা নালার উতরাই ধরে নামতে শুরু করলাম। আমি আগে আগে হাঁটছি। হঠাৎ খেয়াল হলো আমার পেছনে দুর্বল চিত্ত বন্দুকবাহী এক লোক চলেছে। এর মতো বিপজ্জনক ব্যাপার আর কিছুই হতে পারে না। আমি সঙ্গে সঙ্গে সঙ্গীটিকে আগে এগিয়ে দিয়ে হাঁটতে লাগলাম তার পিছু পিছু। লোকটা কিছু এগিয়েই আচমকা পা পিছলে পড়ে গেল। আতঙ্কের সঙ্গে লক্ষ্য করলাম সঙ্গীটির হাতের বন্দুকটা আমার দিকে মুখ করে আছে। তাই দেখে আমার হুঁশ হলো এবং সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত পাল্টালাম, নরখাদক শিকারের সময় কেবল ইবটসন ছাড়া কোনো সঙ্গী সঙ্গে নেব না। সেদিন থেকেই স্থির করলাম আমি। এটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারলাম, নিরস্ত্র সঙ্গী করা যেমন কঠিন, তার চেয়েও বেশি কঠিন সশস্ত্র সঙ্গীর কাছ থেকে নিজেকে রক্ষা করা। ধূমপানের জন্য পাহাড়ের যেখানে লোকটা তার বুট জুতো লুকিয়ে রেখেছিল সেখানে একটু বসলাম। ভেবে ঠিক করা দরকার বাঘিনীর ব্যাপারে আগামীকাল কি পরিকল্পনা নেওয়া যায়। কারণ আজ রাতের মধ্যে সে মৃতদেহর অবশিষ্টটুকু নিঃশেষ করবে। সেটা নিয়ে পাহাড়টায় বসার আর কোনো সুযোগ থাকছে না। আজকের অভিজ্ঞতার ফলে বাঘিনী বিস্তীর্ণ জমিটার শিলাখণ্ডগুলোর কোনো একটার আড়ালে আগামীকাল নিশ্চিত ওত পেতে বসে থাকবে। আমার পক্ষে অসম্ভব ব্যাপার হলো
তার ওই আস্তানায় তাকে খুঁজে বের করা। খুঁজে খুঁজে আমাকে নিশ্চয়ই হয়রান হতে হবে। সেক্ষেত্রে তার নিশ্চিন্ততার ব্যাঘাত ঘটানো হবে কেবল, আর তার ফলে সে চলে যেতে পারে এই অঞ্চল ছেড়ে। আর একবার নাগালের বাইরে চলে গেলে তাকে খুঁজে পেতে যে সময় লাগবে, তার মধ্যে আরও কতগুলো প্রাণ যে বলি হবে তা কেউ বলতে পারে না। একটাই পথ আছে বাঘিনীকে কবজা করার। যদি জঙ্গলে বিট দেওয়ার ব্যবস্থা করা যায়, যথেষ্ট লোক সংগ্রহ করে। অসংখ্য পর্বতের সারি ধাপে ধাপে উঁচু হয়ে ক্রমশ আকাশে উঠে গেছে। তারই দক্ষিণ প্রান্তে বসেছিলাম আমরা। যত দূর চোখ যায় তার মধ্যে জনবসতির চিহ্ন কোথাও নেই। ছোট একটা উচ্ছল নদী পশ্চিম দিক থেকে পাহাড়ের পাথরের ধাপে ধাপে লাফিয়ে নেমে এসেছে। পূর্ব দিকে এগিয়ে গিয়ে পাথরের বাধা অতিক্রম করতে না পেরে উত্তরে মোড় ঘুরে একটা গিরিসংকটের মধ্য দিয়ে সামনে এগিয়ে গেছে। ঘাসে আচ্ছাদিত সামনের পাহাড়টি, তার গা বেয়ে পাইন গাছ মধ্যে মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। একমাত্র ঘোড়াল ছাড়া প্রায় 2000 ফুট ওই উঁচু পাহাড়ে আর কারো ওঠার সাধ্য নেই। নদী থেকে ওই খাড়াই পাহাড় পর্যন্ত যদি সমস্ত এলাকা বিট করা যায়, তাহলে বাঘিনী যেখানে আস্তানা করেছে সেখান থেকে তাকে বার করে নিয়ে আসা সম্ভব হতে পারে। বাঘিনীকে ছেড়ে এসেছি উত্তরের খাড়া পর্বতের ঘন জঙ্গল ঘেরা একটা অংশে। সেই অংশটা প্রায় 1/2 মাইল চওড়া আর মাইল খানেক লম্বা। ওই সংকীর্ণ গিরিসংকটের ভেতর দিয়েই পালাবার একটা সম্ভাব্য পথ। সেখানে তার মহড়া নেওয়াই যায়। কিন্তু এত বড় একটা এলাকায় বিট দেওয়ার জন্য প্রচুর লোকের দরকার। যদি তা সংগ্রহ করা যায়, তবেই আমার এই পরিকল্পনা বাস্তবে রূপায়ণ করা সম্ভব। গ্রামে ফিরে তহসিলদারের সঙ্গে দেখা হলো। সে আমার জন্যই অপেক্ষা করছিল। আমার পরিকল্পনা তাকে বুঝিয়ে বললাম। সে যেন পরদিন সকালের মধ্যেই যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে একত্রিত করার চেষ্টা করে। মেয়েটি যে জায়গায় নিহত হয়েছে সেখানেই আমি থাকব। সে যেন সকলকে নিয়ে আমার সঙ্গে সেখানে দেখা করে। তহসিলদার বলল যে যথাসাধ্য সে চেষ্টা করবে এবং পরদিন সকালে নির্ধারিত স্থানে আমার সঙ্গে দেখা করবে। এরপর তহসিলদার বিদায় নিয়ে চম্পাবতের দিকে বেরিয়ে পড়ল। পাহাড়ের দীর্ঘ চড়াই ভেঙে আমিও বাংলোয় ফিরে এলাম। পরদিন ভোরবেলাতেই ভরপেট খাওয়া দাওয়া সেরে নিলাম। আমার লোকজনকে বললাম তারা যেন মালপত্র বেঁধে ছেঁধে রওনা হয়ে পড়ে এবং আমার জন্য চম্পাবতে অপেক্ষা করে। এই কথা বলে যে জায়গাটা বিট দেব স্থির করেছি সেখানে চলে গেলাম। জায়গাটা চোখের সামনে রেখে আর একবার আমার পরিকল্পনাটা ঝালাই করে নেওয়া দরকার। রীতিমতো কঠিন এই কাজটার কোথাও যদি খুঁত থেকে যায়, তাহলে বড় রকমের ঝুঁকির মুখে পড়তে হতে পারে। তখনও 1 ঘন্টা বাকি ওদের ওখানে আসতে। বাঘিনীর ভয়ে সমস্ত এলাকাতে এমনভাবে চেপে বসেছে যে দিনের বেলাতেও মানুষ ঘরের বার হতে চায় না। এই সময় মানুষজনকে ঘর থেকে বাইরে আনতে হলে জবরদস্তি করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক 10টা নাগাদ তহসিলদার একদল লোককে সঙ্গে নিয়ে এসে উপস্থিত হলো। জানা গেল আরও লোকজন রওনা হয়ে পড়েছে। কিছুক্ষণ পর থেকেই 2-3 জন করে তারা আসতে আরম্ভ করলো। পরে সংখ্যাটি আরও বাড়তে থাকলো। বেলা 2টোর মধ্যে সেখানে জমায়েত হওয়া মানুষের সংখ্যা হলো 298 জন। আমার বিস্মিত অবস্থা লক্ষ্য করে তহসিলদার জানালো যে সে সবাইকে জানিয়ে দিয়েছিল কোনো লাইসেন্সবিহীন বন্দুকের জন্য আজ সে কোনো প্রশ্ন তুলবে না, আর দরকার মতো প্রত্যেককে গুলি ও বারুদের যোগান সে দেবে। লোকজনদের দরকার মতো গুলি ও বারুদ দেওয়া হলো। যেখানে মেয়েটার শাড়ি আর ঘাগরা পড়েছিল সেই পর্বতের কাছে আমি তাদের নিয়ে চলে গেলাম। এখানে উল্টো দিকেই পাহাড়ের গায়ে একটা বাজ পড়ে পুড়িয়ে যাওয়া পাইন গাছ দেখিয়ে সব লোকদের বললাম তারা যেন গাছটার নিচে থেকে শৈলশিরা বরাবর সার বেঁধে দাঁড়িয়ে পড়ে। আমাকে রুমাল দিয়ে ইশারা করতে দেখলেই যাদের হাতে বন্দুক আছে তারা যেন তা ছুঁড়তে থাকে, আর অন্যরা শব্দ করার মতো ঢাক, ঢোল, ক্যানেস্তারা ইত্যাদি যা এনেছে
তা বাজিয়ে চেঁচাবে আর সামনের জঙ্গলের দিকে পাথর ছুঁড়ে মারবে। তাদের হুঁশিয়ার করে আরও বললাম, ফিরে এসে আমি তাদের ডেকে না নেওয়া পর্যন্ত যেন কেউই কোনো অবস্থাতেই শৈলশিরা ছেড়ে অন্যদিকে না যায়। তহসিলদারকে লোকজনদের সঙ্গেই থাকতে বলায় সে জানালো, আমার সঙ্গে থাকতেই তার কাছে বেশি নিরাপদ মনে হচ্ছে। আমাকে অনেকখানি জায়গা ঘুরে উপত্যকার উচ্চতর প্রান্তটি পার হয়ে উল্টো দিকের পাহাড়ে যেতে হলো। এই পর্যন্ত কোনো রকমে এলো তহসিলদার, আর সে এগুতে পারছিল না। পাতলা পেটেন্ট লেদারের জুতো তার পায়ে ছিল। উঁচু নিচু পথে চলে দুই পায়েই বেয়ারা রকমের ফোসকা হয়েছিল এবং টাটাচ্ছিল। খানিকটা আরাম পাওয়ার জন্য সে যখন জুতোগুলো খুলতে লেগেছে, ঠিক সেই সময় সংকেত জানাতে আমি ভুলে গেছি মনে করে শৈলশিরার লাইন করে দাঁড়ানো বিটারা একসঙ্গে বন্দুক ছুঁড়তে লাগলো আর প্রচণ্ড হল্লা তুলে দিল। তখনও 150 গজ পার হয়ে আমাকে গিরিশঙ্করে পৌঁছতে হবে। সব মাটি হলো ভেবে পরিমরি করে সেই দিকে ছুটলাম। পাহাড় বেয়ে ছুটে নামার মুখে গিরিশঙ্করের কাছে 2 ফুট উঁচু ঘাস ঢাকা খানিকটা জায়গা চোখে পড়ল। ঘাসের মধ্যে আমি উঁচু হয়ে বসে পড়লাম। যে পাহাড় থেকে নেমে এলাম সেটি আমার পেছনে রইল। আমার শরীরের অর্ধেকেরও বেশি ঘাসে ঢেকে গেছে। এখানে যদি নিশ্চল হয়ে থাকতে পারি তাহলে স্বচ্ছন্দে বাঘিনীর চোখে ফাঁকি দিতে পারবো। আমার মুখোমুখি পাহাড়েই বিট হচ্ছে আর আমার বাঁ কাঁধের পেছনের দিকে গিরিশঙ্কর। আশা করে আছি বাঘিনী ওই পথেই নেমে আসবে। ঢাকঢোলের উন্মত্ত আওয়াজ, তার সঙ্গে মানুষের চিৎকার আর বন্দুকের শব্দ মিলিয়ে যে বিভৎস বিচিত্র শব্দ হচ্ছে তার ফল হাতে নাতেই পাওয়া গেল। আন্দাজে 300 গজ দূরে আমার সামনের ডান দিকে 2টি গিরিখাদের মাঝে ঘাসে ঢাকা একটা ফালি জায়গা দেখলাম। বড় বড় লাফ দিয়ে বাঘিনী সেই দিকেই নেমে আসছে। তহসিলদার পাইন গাছের নিচেই ছিল। সেখান থেকে সে তার শটগানের 2টি নলের গুলি ছুঁড়ে দিল। বাঘিনী গুলির শব্দে নিচে নামা বন্ধ করে যে পথে এগোচ্ছিল সেই পথেই সোজা উঠে গেল। ঘন ঝোপের আড়ালে বাঘিনী অদৃশ্য হয়ে যাওয়ার আগেই রাইফেল তুলে তাকে একটা গুলি ছুড়লাম। পরপর 3টি গুলির শব্দ শুনে শৈলশিরার লোকগুলো উল্লাসে ফেটে পড়ল আর নিঃশেষে গুলি ছুঁড়ে বন্দুক খালি করে দিল। তারা স্বাভাবিকভাবেই মনে করেছিল যে বাঘিনীটি মারা পড়েছে। আতঙ্কে আমার তখন দম আটকে আসার মতো অবস্থা হয়েছে। বাঘিনীকে ঝাঁপিয়ে পড়তে দেখে প্রতি মুহূর্তে আশঙ্কা হতে লাগলো শৈলশিরা থেকে এখনই প্রচণ্ড আর্তনাদের শব্দ উঠবে। সেই উৎকণ্ঠিত মুহূর্তে সহসা আমার চোখে পড়ল আমার বাঁদিকের ঝোপের আড়াল থেকে বাঘিনী বেরিয়ে আসছে আর পলকের মধ্যে এক লাফে নদী পার হয়ে গিরিশঙ্করের দিকে চলে এলো। আমার হাতের মডিফাইড কর্ডাইট 500 রাইফেল থেকে সঙ্গে সঙ্গে ওর দিকে গুলি ছুটে গেল। গুলির শব্দে সঙ্গে সঙ্গে নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ল বাঘিনী। সামনে পিছনে তার পালাবার পথ বন্ধ। বিমূঢ় হয়ে তাই থমকে দাঁড়িয়ে পড়েছে। আসল ব্যাপারটা অন্যরকম ঘটল। গুলিটা তার গায়ে ঠিক মতোই বিঁধিয়েছিলাম, তবে লক্ষ্যস্থলের কিছুটা পেছনে বিঁধেছিল। ইতিমধ্যে মাথা নিচু করে আমার দিকে ঘুরে গেল বাঘিনী। পরে তাকে 30 গজের পাল্লার মধ্যে পেয়ে গেলাম। দ্বিতীয় গুলিটা তার কাঁধে বিদ্ধ হলো। বাঘিনীর সমস্ত শরীর একটা ঝাঁকুনি খেলো, কিন্তু জায়গা থেকে নড়ল না। কান চেপটে যেন খুঁটি ধরে দাঁড়িয়ে রইল। 2টির বেশি গুলি ছোড়ার দরকার হবে না বলে মনে হয়েছিল, তাই শুধুমাত্র 3টি কার্তুজি সঙ্গে এনেছিলাম। এলোমেলোভাবে জখম হয়েও বাঘিনী যে আমাকে আক্রমণ করেনি এ আমার সৌভাগ্য। তার আক্রমণ প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থাই আমার ছিল না। বাঘিনী ধীর পথে ডান দিকে ঘুরে নদীটা পার হয়ে মাটিতে পড়ে থাকা কয়েকটা পাথর টপকে একটা সরু কার্নিশে গিয়ে দাঁড়ালো। প্রচণ্ড উত্তেজনায় সাবধানতার কোনো তোয়াক্কা না করে চিৎকার করে আমি তহসিলদারকে ডেকে বললাম তার বন্দুকটা নিয়ে সে যেন চলে আসে। দীর্ঘ চিৎকারে সে আমাকে যে জবাব দিল তার একটা কথাই আমার কেবল বোধগম্য হলো, পা। তার বক্তব্যই একটা শব্দ থেকেই পরিষ্কার হয়ে গেল। দ্রুত হাতে রাইফেল নামিয়ে রাখলাম। তারপর এক ছুটে পাহাড়ে উঠে গিয়ে তহসিলদারের হাত থেকে বন্দুকটা ছোঁ মেরে নিয়ে নিলাম। ততক্ষণে বাঘিনী ঝোপটাকে ছেড়ে উঁচানো পাথরের ওপরে আমার দিকে মুখ করে বেরিয়ে এলো। ও যখন মোটামুটি 20 ফুটের মধ্যে চলে এলো, আমি গুলি ছুড়ব বলে বন্দুক উঁচিয়ে ধরলাম, কিন্তু বন্দুকের নল দুটি এবং ব্রিজ ব্লাকর মাঝখানে 1 ইঞ্চির প্রায় 8/3 পরিমাণ ফাঁক দেখে আতঙ্কিত না হয়ে পারলাম না।
বাঘিনীর হাঁ করা মুখের দিকে নিশানা করে গুলি ছুড়লাম। লক্ষ্য ছিল মুখে, কিন্তু জানি না কি কারণে তার ডান থাবায় গুলি বিঁধল। মনে হয় নল ওপরে নিচে নাড়িয়ে ফেলেছিলাম, অথবা গুলি 20 ফুট দূরে পাঠাবার মতো ক্ষমতা বন্দুকটা ছিল না। বাঘনির পায়ে যখন গুলিটা বেঁধে, ততক্ষণে সে তার শেষ অবস্থায় পৌঁছে গিয়েছিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। পাথরটার উপরে টাল খেয়ে উপুর হয়ে পড়ে গেল, আর মাথাটা একদিকে ঝুঁকিয়ে তার দীর্ঘ নরখাদক জীবনের ইতি টানল। গিরিশঙ্কর দিয়ে পালাবার উদ্দেশ্যে বাঘিনী যে মুহূর্তে আড়াল ছেড়ে বেরিয়ে এসেছিল, সেই মুহূর্তে আমি বিটারদের কথা একদম ভুলে গিয়েছিলাম। সহসা পাহাড়ের ওপর থেকে ওদের গলা শুনতে পেয়ে আমি ধাতস্থ হলাম। বাঘিনীকে ওরা সকলেই দেখে ফেলেছিল। চিৎকার করে ওরা বলছিল, চলো ওটাকে টেনে নামিয়ে নিয়ে আসি, টুকরো টুকরো করে কাটবো। কেটে টুকরো করে ফেলার কথায় আমি চমকে উঠলেও তাদের জমানো আক্রোশের কথা আমি জানি বলে একটু অবাক হলাম না। বাঘিনী প্রকৃতই মরেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হবার জন্য প্রচলিত বিধি মেনে পাথর ছুঁড়ে মেরে পরখ করবার সময় আর ছিল না তখন। তবে সে যে মরেছে সে আশাই মনে প্রাণে গ্রহণ করেছিলাম। বাঘিনী যে কার্নিস ধরে পাথরটাতে উঠেছিল সেটা ছিল বিটারদের উল্টো দিকে। তাতে কোনো রকম পা রেখে দ্রুত পাথরটায় পৌঁছে বাঘিনীকে টপকে গিয়ে দাঁড়ালাম আমি। ততক্ষণে বিটাররা জঙ্গল থেকে বেরিয়ে তাদের হাতিয়ার, বন্দুক, কুড়ুল, বর্ষা, মরচে ধরা তরোয়াল এসব উঁচিয়ে আস্ফালন করতে করতে ফাঁকা জায়গাটা পার হয়ে ছুটে আসতে লাগলো। 12-14 ফুট উঁচু পাথরটার কাছে এসে লোকগুলো বাধা পেল। লোকগুলো উন্মত্ত ক্রোধে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। খ্যাপার মতো একটা লোককে চোখে পড়ল, হাতে একটা তরোয়াল নিয়ে সে অস্থিরভাবে ছোটাছুটি করছিল আর চেঁচাচ্ছিল, এই শয়তান আমার স্ত্রী আর 2 ছেলেকে মেরেছে। উন্মত্ত জনতা খুবই অল্প সময়ের মধ্যে শান্ত হয়ে গেল। যেমন হঠাৎ জ্বলে উঠেছিল তেমনি হঠাৎ নিভে গেল। নিশ্চিন্ত হলাম আমি। এবারে অব্যবহৃত কার্তুজটা বার করে নিয়ে হাতের বন্দুকটা বাঘিনীর গায়ের উপরে রাখলাম। তারপর 2 হাতে ভর রেখে কিছুটা ঝুলে অন্যদের সাহায্য নিয়ে অনেক কষ্ট করে পাথরের ওপর থেকে নামলাম। তখন সকলে হুড়োহুড়ি লাগিয়ে দিল বাঘিনীকে নামিয়ে আনার জন্য। তহসিলদার তাদের ধমকে বুঝিয়ে শান্ত করার পর আমি অত্যন্ত সাবধানে কাজটা করতে বললাম, কেননা কার্নিসে পা রাখার মতো জায়গা খুব বেশি নেই। পা ফসকালে বিপদ হতে পারে। আমার নির্দেশ মতো কয়েকজন লোক বাঘিনীটাকে নামিয়ে এনে একটা ফাঁকা জায়গায় নিয়ে রাখল। বাঘিনী যখন পাথরটার ওপরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল, তখনই তাকে দেখে আমার সন্দেহ হয়েছিল তার মুখে কিছু একটা গোলমাল আছে। তাকে এখন আমি পরীক্ষা করে আমার সন্দেহ নিরসন করলাম। বাঘিনীর মুখের ডান পাশের ওপর ও নিচের কুকুর দাঁত দুটোই অকেজো। ওপরের দাঁতটা অর্ধেক ভাঙা, নিচেরটা কেবল গোড়াটা রয়েছে। এই চিরস্থায়ী জখমটা যে বন্দুকের গুলিতে হয়েছে তাতে কোনো ভুল নেই, আর তার ফলেই সে স্বাভাবিক শিকার সংগ্রহের কাজে অক্ষম হয়ে পড়েছিল। বাঘিনীর চামড়াটা ছাড়িয়ে নেবার প্রসঙ্গ উঠতেই লোকেরা আমাকে সে কাজটা পরে করার জন্য অনুরোধ করল। তাদের ইচ্ছা ছিল শত্রুটাকে সন্ধ্যা পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরিয়ে দেখাবে। স্বচক্ষে দেখতে গেলে তাদের মেয়ে ও শিশুরা নিশ্চিন্ত হবে, নইলে শত্রুটা যে মরেছে তা অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না। তাই সন্ধ্যা পর্যন্ত মৃতদেহটা তাদের কাছে রেখে দেবার অনুরোধ রক্ষা করতে হলো। বাঁধ ভাঙা আনন্দে সকলই গ্রামে তাদের আপনজনদের কাছে ফিরে গিয়ে এই ভার মুক্তির সংবাদ পৌঁছে দেবার জন্য অধীর হয়ে উঠল। তারা গাছ থেকে 2টি শক্তপোক্ত বড় ডাল কেটে নিয়ে এলো। তারপর কারোর পাগড়ি, কারোর কোমরবন্ধ দিয়ে বাঘিনীকে 2টি ডালের সঙ্গে বেঁধে নেওয়া হলো। কাজটা শেষ করে ফেরার পথে আমাদের যাত্রা শুরু হলো। তারা এখন কিছুটা সহজ পথে এবং কিছুটা সময় বাঁচিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে পৌঁছতে চায়, তাই পাশের খাড়া পাহাড়টি পার হয়ে যাওয়াই স্থির হলো। এই বোঝা নিয়ে ওই পাহাড়টা পার হয়ে আমাদের ওপাশে যেতে হবে। এক বিষম কঠিন কাজ।
ঠিকমতো করতে না পারলে বিপদ ঘটার আশঙ্কা আছে। দু সারি মানুষ প্রত্যেকে তাদের সামনের লোকটির কোমরবন্ধ বা পোশাকের অংশ আঁকড়ে ধরে দুটি অদ্ভুত মানুষ দড়ি তৈরি করল। তারপর তারা ডালগুলি কাঁধে তুলে নিল। এবারে পাহাড়ের চড়াই ভেঙে গোটা দলটা একটা শোভাযাত্রার মতো চলল। সব লোকগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম বড় দলের সঙ্গে বাঘিনীকে নেওয়া হয়েছে। তার পেছনেই ছোট দলটি ফোসকায় ঘায়েল তহসিলদারকে বয়ে নিয়ে চলল। সৌভাগ্যের বিষয় এই যে মানুষ দিয়ে তৈরি দড়িটি কোনো পর্যায়েই ছিন্ন হয়নি। প্রত্যেকেই যথাসাধ্য সতর্কতার সঙ্গে নিজেকে রক্ষা করে গোটা দলটাকে রক্ষা পেতে সাহায্য করেছে। এবারে পূর্ব দিকে শোভাযাত্রা রওনা হলো, আর সকলেই এবারে গান ধরল এক সুরে গলা মিলিয়ে। বিজয় অভিযানের গান। সোজা গ্রামের দিকে শোভাযাত্রা চলে গেল। আমি আর তহসিলদার বাঁদিকে চম্পাবতের উদ্দেশ্যে ঘুরলাম। যে শৈলশিরার ব্ল্যাকথন ঝোপের গায়ে নিহত মেয়েটির চুলের গোছা দেখতে পেয়েছিলাম, সেই পথ ধরেই আমাদের এগোতে হচ্ছে। বিটারা বাঘিনীকে নিয়ে উত্তরায় বেয়ে নামার সময় নিহত মেয়েটির মাথাটি খুঁজে পেয়েছিল। তারাই তার অন্ত্যেষ্টির কাজ করল। চম্পাবতের বাঘিনীকে যেখানে মারা হয়েছিল ঠিক সেখানেই তার শেষ শিকারের অন্ত্যেষ্টি সম্পন্ন হয়েছিল। তহসিলদারের বাড়িতে এসে আমরা রাতের খাওয়া সারলাম। শোভাযাত্রা শেষ হলে চম্পাবতের বাঘিনীকে এনে আমার পায়ের কাছে নামিয়ে রাখা হলো। অনেক লোক সামনে ভিড় করে দাঁড়িয়েছিল। এই সময় পুরো চামড়া ছাড়ানোর কাজটা করতে বসলে সুষ্ঠুভাবে করা যাবে না, তাই কাজের জরুরি অংশটা সেরে রাখলাম। বাঘিনীর ধর থেকে মাথা আর থাবাগুলো কেটে চামড়ার সঙ্গে সংলগ্ন রেখে দিলাম। বাকি অংশের কাজ পরে করলেই হবে। রাতটা পুলিশি পাহারায় রইল বাঘিনীর মৃতদেহ। দিনের আলো ফুটবার কিছুক্ষণের মধ্যেই সেই অঞ্চলের গ্রামগুলোর প্রায় সব লোক এসে জড়ো হলো। বাঘিনীর দেহের ধর, পা ও লেজ তাদের অনুরোধে টুকরো টুকরো করে কেটে দিতে হলো। বাঘের মাংস ও হাড়ের টুকরো পাহাড়ি মানুষরা বিশেষ কাজে ব্যবহার করে। অন্যান্য মন্ত্র পড়া জিনিসের সঙ্গে বাঘের দেহের অংশগুলি পদকে ভরে ছেলে মেয়েদের গলায় ঝোলানো হয়। পাহাড়ি মানুষদের বিশ্বাস, এই ধরনের পদক ধারণকারীকে সাহস যোগায় এবং বন্য জন্তুদের আক্রমণ থেকে রক্ষা করে। মেয়েটির আঙুলগুলো বাঘিনীর পেটে পাওয়া গিয়েছিল, সেগুলি সে আস্ত গিলেছিল। তহসিলদার এগুলো স্পিরিটে ডুবিয়ে পরে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল। হতভাগিনী মেয়েটির পার্থিব জীবনের শেষ চিহ্ন আমি নন্দা দেবীর মন্দিরের কাছে নৈনিতাল লেকে সমর্পণ করি। এর মধ্যে একটা কাণ্ড হয়েছিল। বাঘিনীর চামড়া ছাড়াতে যখন বসেছি, সেই সময় সেখানে তহসিলদার, আশেপাশের গ্রামের মোড়ল এবং গ্রামের বৃদ্ধদের সঙ্গে চম্পাবতের বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিল। চম্পাবতের বাঘিনীর হত্যার ব্যাপারটাকে বিশেষভাবে স্মরণ ও উদযাপনের উদ্দেশ্যে পরের দিন এক ভোজ ও নাচের অনুষ্ঠানের পরিকল্পনা করে সেই উৎসবে আমাকে সভাপতিত্ব করবার অনুরোধ তারা জানিয়েছিল। কিন্তু আমি জানতাম তাদের এই অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ সামনের দুদিনের মধ্যে ৭৫ মাইল পথ আমাকে পার হতে হবে। তহসিলদারের উঠোনে বিশাল জমায়েতের প্রত্যেকটি মানুষ আনন্দ করেছিল। তাকে জানালাম যে আমার পক্ষে উৎসবে অংশগ্রহণ করা সম্ভব হবে না, তাকে আমার দায়িত্বটা পালন করতে হবে। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই রওনা হয়ে পড়লাম। বাঘিনীর চামড়াটা ঘোড়ার জিনের সঙ্গে বেঁধে নিলাম। আমার লোকজনও যাতে পেছন পেছনই রওনা হয়ে পড়ে সেই নির্দেশ তাদের আমি আগেই দিয়েছিলাম। পাহাড়ের ওপরে পালিগ্রামের কাছাকাছি এসে বনের শোকে বোবা হয়ে যাওয়া মেয়েটির কথা মনে পড়ল। বোবা মেয়েটি যদি জানতে পারে আমি তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি, তাহলে সে নিশ্চয়ই শান্তি পাবে। এ কথা ভেবে
আমি ঘোড়া থামালাম। কুটিরের কাছাকাছি ঘোড়াটাকে চড়ে খেতে ছেড়ে দিলাম। চড়াই বেয়ে ঘরে ঢুকে বাড়ির বাচ্চাদের কাছে শুনলাম তাদের মা ভেতরে রান্নার কাজ করছে। আমি ঘরের দরজার মুখোমুখি একটা পাথরের ওপর বাঘিনীর মাথাটা রেখে চামড়াটা মাটিতে বিছিয়ে দিলাম। এরপরে যে ঘটনা ঘটল তার ব্যাখ্যা দেবার জন্য শক এবং কাউন্টার শকের কচকচানি আমি আওড়াবো না। চোখের সামনে আমি যা প্রত্যক্ষ করলাম তা হলো গত 12 মাস যাবৎ যে মানুষটি বাকশক্তি রহিত হয়ে রয়েছে, মাত্র 4 দিন আগেও আমার প্রশ্নের জবাবে কোনো শব্দ উচ্চারণ করার সাধ্য যার ছিল না, বাঘিনীর চামড়াটা চোখে পড়তেই ছুটে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর আমাকে বিস্মিত করে দিয়ে তার স্বামীকে এবং গ্রামের লোকেদের সে চেঁচিয়ে ডাকতে শুরু করলো। সাহেব কি নিয়ে এসেছে তা যেন তারা এসে দেখে যায়। নীরব মায়ের মুখে কথা ফুটেছে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে বাচ্চারা তার দিকে তাকিয়ে রইল। তাদের সঙ্গে আমিও এই আনন্দ উপভোগ করতে লাগলাম। মহিলারে ডাকাডাকি শুনে অল্প সময়ের মধ্যেই নানা দিক থেকে অনেক লোক এসে জড়ো হলো। সেখানে বিশ্রাম নিতে নিতে কি করে বাঘিনীকে মারা হলো সেই গল্প আমি তাদের শোনালাম। আমার জন্য এক বাটি চা তৈরি হয়েছিল। সেই চা খেয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে 1 ঘন্টার মাথায় পালিগ্রাম থেকে আমি বেরিয়ে এলাম। পথ চলতে চলতে 8 মাইল পর্যন্ত পেছনের মানুষগুলোর শুভেচ্ছা জ্ঞাপক চিৎকার আমি শুনতে পেয়েছিলাম। যথাসময়ে দাবিধুরায় পৌঁছে রাতে বিছানায় যাবার আগে আমি বাঘিনীর চামড়াটা পরিষ্কার করে নিতে পেরেছিলাম। আমার লোকজনেরাও এসে আমার সঙ্গে মিলিত হলো। পরদিন ভোরবেলা আমরা রওনা হয়ে সন্ধ্যা 6টার মধ্যে 45 মাইল পাড়ি দিয়ে নৈনিতালে পৌঁছলাম। সম্পূর্ণ হলো চম্পাবতের মানুষ খেকো। পাঠে ছিলাম আমি পুষ্পেন্দু অধিকারী, মহিলা কণ্ঠে, এবং সমস্ত গল্পের মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন সৌমিতা অধিকারী। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা প্রথমবার চ্যানেলে এলেন তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পের আসরে। নমস্কার।